হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ত্রিকোণমিতি অধ্যায়ের 2 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? আদাব, ফাহিম, শাহরিয়ার, রিয়াদ, ওয়ালাইকুম আসসালাম, মোস্তফা। আমি ভালো আছি। আরিব, উল, ইয়াস, তুমি কেমন আছো? ফাহিম, উল, করিম, ওয়ালাইকুম আসসালাম, তানিশা, আমি ভালো আছি। রেদওয়ান সরকার, তুমি কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। আজকে আমাদের এই অধ্যায়ের 2 নম্বর লেকচার। তো আমি ধরে নিচ্ছি যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো সবাই প্রথম ক্লাসটা করে আসছো। আমাকে একটু বলো তো, যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো সবাই প্রথম ক্লাসটা করে আসছো না? করে আসছো তো? প্রথম ক্লাসে যা যা পড়াইছি সবকিছু মনে আছে না? মনে আছে কার কার বলো? আজকে আমরা শুরু করব কোন সরলীকরণ থেকে? কোন সরলীকরণ থেকে শুরু করব? তো তোমাদের কি মনে আছে ছোট্ট বন্ধুরা? মনে আছে? ওকে, ফাইন ফাইন ফাইন, মনে আছে নিশ্চয়ই। এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, তাই না? এক্স অক্ষ, ওয়াই অক্ষ। হ্যাঁ, আর 1 মিনিট পরে শুরু করি, এখনো মানুষজন আসে নাই। 10টা 2-এ শুরু করি। হ্যাঁ, ওরা ভালো আছে। নুসরাত, তুমি কেমন আছো? আদাব, ফারজানা, অন্তরা, ওয়ালাইকুম আসসালাম, মুস্তাফিজুর, সাকিব, মারিয়া, মেহেদি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আগে আমাকে বলো, সাইন 0 ডিগ্রির মান কত? বলো, সাইন 0 ডিগ্রির মান কত? বলো, 0। তাহলে সাইন 360 ডিগ্রির মান কত? তোমাদের মনে আছে? 0 ডিগ্রি যে কথা, 360 ডিগ্রি একই কথা। তো সাইন 0-র মানও 0, 360 ডিগ্রির মানও 0। আরো একবার যদি ঘুরো, দেখো তুমি যদি একবার ঘুরে আসো ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে 360 ডিগ্রি। যদি আরেকবার ঘুরো, 720। বলো তো, সাইন 720 ডিগ্রি মান কত? 0। যদি আরেকবার ঘুরো, সাইন আরো 360, 1080। সবগুলা 0, কে কে বুঝছো? ভাই, 0 ডিগ্রি, 360 ডিগ্রি, 720 ডিগ্রি, 1080 ডিগ্রি, সবগুলার মান কত? 0। এটা কি জানো নাকি বোঝা যায় না? বলো। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বলো তো, বলো, সাইন 30 ডিগ্রি মান কত? কোণ সরলীকরণ মানে হচ্ছে বড় একটা কোণকে ভেঙে ছোট কোণে কনভার্ট করা, তারপর সেটা মান বের করা। আমরা ছোটবেলায় মুখস্থ করছিলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলার মান আমাদের মুখস্থ আছে। এটা মান হচ্ছে 1/2। তাহলে এখন তুমি যদি আরো 360 ডিগ্রি ঘুরো, ধরো 30 আর 360, 390, বলো এটার মান কত? এটার মান কত? 390। এটার মানে হাফ। এই কথা বুঝতেছো? এটার মানে কি? হাফ। আরো যদি 360 ঘুরো, খেয়াল করে দেখো, আরো যদি 360 ঘুরো, 750, এটার মানে কত হবে? হাফই হবে। তোমরা কি আমার কথা বুঝতেছো? এইবার একটা উদাহরণ দিই। ধরো ধরো সাইন 450 ডিগ্রি ধরো, তোমাকে এটার মান বের করতে বলছে। এটার মান ইকুয়াল টু হোয়াট? তোমরা আমাকে বলো, 450 মানে কি? 360 প্লাস 90। এখন আমাকে বলো, এই 360 ডিগ্রি ঘুরা যে কথা না ঘুরা একই কথা না? 360 ডিগ্রি ঘুরা যে কথা না ঘুরা একই কথা। তুমি মনে মনে বাদ দিয়ে দাও, 360 বাদ। মানে এটা ঘুরা যে কথা না ঘুরা একই কথা, বাদ থাকবে শুধু সাইন 90 মানে 1। কথা বুঝতেছো? কে কে বুঝতেছো? এবার বলো তো, ধরো টেন 750 ডিগ্রি মান কত? বলো, টেন 750 ডিগ্রি মান কত? 750 ডিগ্রি মানে কি? 720 প্লাস 30। তো 720 মানে কি? 360 ইন্টু আবার 2, 360 ইন্টু 2 মানে 360 প্লাস 360। তাহলে 360 যতবারই ঘুরো, 360, 720, 1080, এভাবে যতবারই ঘুরো, এগুলো নেওয়া যে কথা না না একই কথা। মনে মনে বাদ দিয়ে দেও যে, তুমি এভাবে চিন্তা করো যে 10 720 720 প্লাস কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো 720 হচ্ছে 360-এর গুণিতক।
সেটা 360 একে 360 হতে পারে, 360 দুগুণে 720, অথবা 360 ইন্টু 3 1080, যাই হোক না কেন, এটা লেখা যে কথা না লেখা একই কথা। মনে মনে বাদ দিয়ে দাও, থাকবে শুধু 1030। মনে মনে বাদ দিয়ে দাও, থাকবে শুধু 1030, তার মানে 1/√3। তার মানে একটা বড় কোণকে ছোট মানে সরলীকরণ করার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে 360 গুণিতক। এটার সাহায্য নেওয়া। কে কে বুঝছো বলো? এটা তুমি মাইনাস আকারেও করতে পারো। ধরো ধরো 10, এখানে 720 না থেকে ধরো আছে 690 ডিগ্রি, 690 ডিগ্রি। এটার মান কত বলো দেখি, কে কে পারে দেখি। ধরো এটাকে কি লেখা যায়, 10 720 মাইনাস 30। তো দেখো এই 720 লেখা যে কথা না লেখা একই কথা, কারণ 360 যতবারই ঘুরো, 360 ইন্টু 1, 360 ইন্টু 2, 360 ইন্টু 3, যতবারই ঘুরো, ঘুরা যে কথা না করে একই কথা। তো মনে মনে চিন্তা ওটা বাদ, থাকবে শুধু মাইনাস 30, থাকবে শুধু কি 10 মাইনাস 30। তো গত ক্লাসে আমরা পড়ছি 10 এর মধ্যে মাইনাস থাকলে মাইনাসটা সামনে চলে আসে, মাইনাস 10 30 সমান মাইনাস 1/√3। কে কে বুঝছো বলো? তাইলে একটা কোণকে সরলীকরণ করা মানে বড় অ্যাঙ্গেলকে ভেঙে ছোট অ্যাঙ্গেল বানানোর সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে 360 এর গুণিতকের আশেপাশে নিয়ে আসা। বলো 360 একে 360 বা 720 বা 1080 বা 1440 বা তারপরে আরো ধরো যে আরো 360 যোগ করলে কত 1800, এগুলার আশেপাশে নিয়ে আসা। তোমরা কি বুঝতেছো আইডিয়াটা? কে কে বুঝতেছো এই জিনিসটা? বোঝা যায়? আচ্ছা বোঝা যায়। তাহলে এটা আপাতত আমি মুছে দিই। এখন তোমরা আগে আমাকে বলো, ওয়েট, আগে আমাকে বলো এগুলো মুছি। সাইন 90 ডিগ্রির মান কত? 90 ডিগ্রি এখানে আছে, বলো কত? 1। সাইন 90 ডিগ্রির মান 1। আচ্ছা বলো তো সাইন 180 ডিগ্রির মান কত? তোমরা জানো 180 ডিগ্রি ঘুরাইলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। 180 ডিগ্রি ঘুরাইলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস হয়ে যায় মাইনাস। তো 0 ডিগ্রির বেলায় ছিল 0, 0 সামনে কিছু নাই মানে প্লাস। তাহলে এবার যদি চিহ্ন চেঞ্জ হয়, বলো তো 0 সামনে মাইনাস দিলে কি মাইনাস 0 লিখতে হয় নাকি শুধু 0 লিখলেই হয়? ভাইয়া 180 ডিগ্রি ঘুরাইলে শুধু চিহ্ন চেঞ্জ হয়, ভ্যালু সেম থাকে, চিহ্ন চেঞ্জ। তো 0 হয়ে যাবে -0। তো 0 সামনে তো আর মাইনাস দিতে হয় না, 180 ডিগ্রি ঘুরাইলে চিহ্নটা চেঞ্জ হয় জাস্ট। আচ্ছা এবার বলো 270 কি হবে? সাইন 270। দেখো 180 চেঞ্জ হয়েছে, 90 থেকে 180 বাড়ছে, তাহলে +1 হবে -1। বলো তো কে কে বুঝছো? সাইন 0 মানে 0, সাইন 180 মানেও 0, কারণ এই 0 সামনে প্লাসের জায়গায় মাইনাস দিলেও -0 যে কথা, +0 একই কথা। সাইন 90 +1 হলে আরো 180 ডিগ্রি, উল্টা 270 -1। তাহলে আমাকে বলো এখানে যেরকম 360 করে বাড়াচ্ছিলাম সবগুলা 0 আসতেছিল, এখানে তুমি যদি 90 না দিয়ে আরো 360 যোগ করো, 360 যোগ 90 অথবা 720 যোগ 90, সবগুলা কি আসবে? +1 আসবে না? বলো সবগুলো আসবে +1। এখানেও যদি 360 করে যোগ করতে থাকো সবগুলো আসবে 0, এখানেও যদি 360 করে যোগ করতে থাকো সবগুলো অ্যাঙ্গেলের ভ্যালু আসবে -1। কথা বুঝছো? কথা বুঝছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো সেম জিনিসটা, এই সেম জিনিসটা সাইনের জন্যও খাটবে, কজের জন্যও খাটবে, টেনের জন্য এবং সবগুলোর জন্যই। টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সবগুলোর জন্য তো এই আইডিয়াটা অ্যাপ্লাই করা যাবে। তার মানে আমাকে বলো কোন সরলীকরণ সবচেয়ে সহজ কখন? যখন তুমি 360 এর আশেপাশে নিতে পারবা, তাই না? 360 এর আশেপাশে। এখন সব সময় কি 360 এর আশেপাশে থাকবে? যেমন ধরো সাইন 120 ডিগ্রি, হ্যাঁ দেখো এটার ভ্যালুটা 360 এর আশেপাশে না নিয়ে 90 এর আশেপাশে নিলে ভালো হয় না? বলো 90 + 30 ভালো হয় কিনা বলো? ভালো হয়। তো 360টাকে আমরা স্ট্যান্ডার্ড না ধরে আমরা 90টাকে স্ট্যান্ডার্ড ধরবো। কারণ কি খেয়াল করে দেখো, 360টা কি 90 এর জোর গুণিতক না? খেয়াল করে দেখো এই 360 মানে কি 4 × 90। তো 360 যেহেতু 4 × 90, তো ভাই আমরা যদি 90 এর গুণিতক বানাই, 90 এর গুণিতকের মধ্যে তো 360 আছেই। তাইলে আমরা যদি 90 × সামথিং এটার আশেপাশে নেই, তাইলে 90, 90 দুগুণে 180, 3 90 270, 4 90 360, তাহলে রেঞ্জটা আরো ছোট হইলো, তাই না? অনেকগুলা ভাগ হইলো। 360 তো অনেক বড় বড় হয়ে যায়, 360 720 1080 1440 তারপরে 1800, গ্যাপটা অনেক বেশি। তার সাথে 90 এর আশেপাশে নিলে 90 180 270 360
কোনোটা না কোনোটার আশেপাশে পড়বেই। তো এখন এইটা কেমনে করব? এইটার জন্য আমরা এই 9-10-এ তোমরা পড়ছিলা, কার মনে আছে যে এরকম 90 এর আশেপাশে নেওয়ার জন্য এই যে 9-10-এ সূত্র পড়ছিলা? দেখো গত ক্লাসে বলছিলাম, আগে শোনো। সাইন এবং কস পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, টেন এবং কট পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, সেক এবং কোসেক ইন্টারচেঞ্জ হয়। ধরো এখানে থিটা একটা সূক্ষ্মগুণ। এখন খেয়াল করে দেখো, এই যে এই প্লাস মাইনাস থিটা পরের আলাপ, প্লাসও থাকতে পারে পরীক্ষায়, মাইনাসও থাকতে পারে। এই যে দেখো, এটা 9-10-এ পড়ছিলাম, মনে করে দেখো 90 এর গুণিতক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে চেঞ্জ হবে। যারা 9-10-এ ভালো মতো পড়ো নাই, এখন খেয়াল করো ভাইয়া, 90 এর গুণিতক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে? এই যে এগুলো হবে। সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, টেন থাকলে কট, কট থাকলে টেন হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। তো 90 এর গুণিতক যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে চেঞ্জ হবে। আর 90 এর গুণিতক যদি জোড় সংখ্যা হয় বা শূন্য, জোড় সংখ্যা বা শূন্য, তাহলে চেঞ্জ হবে না। আগে বলো এটা কে কে জানো? যারা জানো না আগে লিখো। গত ক্লাসে বলছিলাম যে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এরা ইন্টারচেঞ্জ হয়। এরা ইন্টারচেঞ্জ হয় কেমনে? সম্পর্কটা মনে আছে? এই সম্পর্কটা কেমনে আসছিল এটা মনে আছে? সাইনের বন্ধু কস, টেনের বন্ধু কট, সেকের বন্ধু কোসেক, এই বন্ধু থেকে আসছিল একটা সমকোণী ত্রিভুজ থেকে আসছিল, মনে আছে? গুড। তাহলে এগুলো তোমরা জানো। আপাতত দেখো যে যদি 90 এর গুণিতক বিজোড় সংখ্যা হয় তাহলে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে যে এদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। আর জোড় কিংবা শূন্য হইলে চেঞ্জ হবে না। এবার আমাকে বলো এখানে, ওয়েট ওয়েট, এখানে 90 এর গুণিতক কত? কিছু নাই মানে মনে মনে 1 আছে। 90 এর গুণিতক কিছু নাই মানে মনে মনে 1 আছে, তাই না? আছে না? 1 আছে, তাহলে বিজোড়। 1 তো বিজোড় সংখ্যা, তাহলে সাইন চেঞ্জ হয়ে কি হবে বলো? কস। সাইন চেঞ্জ হয়ে কি হবে? কস হবে। এবং এখানে যে পরে অ্যাঙ্গেলটা আছে 90 এর পরে, প্লাস থাকুক কিংবা মাইনাস থাকুক, এরপরে যেই অ্যাঙ্গেলটা থাকবে সেটা বসবে, সেই অ্যাঙ্গেলটা বসবে। এইবার এখানে একটা চিহ্নের ব্যাপার আছে, দেখো ভালো মতো বুঝছো। 90 এর সামনে কিছু নাই মানে 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 1 আছে, তো 1 তো বিজোড় সংখ্যা, তো বিজোড় থাকলে চেঞ্জ হয়, সাইন হবে কস। এরপরে যে অ্যাঙ্গেলটা আছে এটা বসে যাবে। এখন আমাকে বলো, এই যে 90 প্লাস 30 120, এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে বলো? এই অ্যাঙ্গেলটা, এই মেইন অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে বলো? কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ, এই মেইন অ্যাঙ্গেলটা। তাহলে আমাকে বলো এই দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি বলো? দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি? পজিটিভ না? তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন এখানে বসাইতে হবে লাস্টে, এই যে পজিটিভ। তাহলে উত্তর কত? সামনে প্লাস তো দিতে হয় না, উত্তর হচ্ছে √3/2। কে কে বুঝছো? এখানে অনেকেই ভুল করবে। কি ভুল করবে জানো ভাই? দ্বিতীয় চতুর্ভাগে কজের চিহ্ন তো নেগেটিভ, অনেকে এখানে মাইনাস দিয়ে দিবে, মাইনাস দিয়ে দিবে। এখন একটু ভালো মতো শোনো, তুমি যাতে এই ভুলটা না করো। দেখো অনেকে এটা কি ভুল করে জানো, যে ভাই অ্যাঙ্গেলটা তো দ্বিতীয় চতুর্ভাগ, তো দ্বিতীয় চতুর্ভাগে কজের চিহ্ন তো নেগেটিভ, মাইনাস দিয়ে দিবেন না। ভাইয়া অ্যাঙ্গেল ডিপেন্ড করবে শুরুতে যে ছিল তার উপর। দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা, এর সামনে কি আছে? সাইন। তো 120 কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। এই দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি? পজিটিভ। তাহলে এখানে চিহ্ন বসবে এই মাদার অ্যাঙ্গেলেরটা। তুমি এভাবে চিন্তা করো, এটা হচ্ছে মাদার অ্যাঙ্গেল আর এটা হচ্ছে মাত্র জন্ম নেওয়া শিশু। এই কজ মাত্র জন্ম নিছে, তো জন্মের সাথে সাথে সে কি বুঝতে পারবে তার জন্য কোনটা ভালো, তার জন্য প্লাস ভালো নাকি মাইনাস ভালো? বলো। এ জন্ম নেওয়ার পরে তার ঠান্ডা লাগতেছে না গরম লাগতেছে, এটা ডিসাইড করবে মা। ওই অনুযায়ী হয় খাতা দিবে, নাহলে বাতাস দিবে, তাই না? তো জন্মের সাথে সাথে সে বুঝবে না তার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, ডিসিশন নিবে তার মা। এই যে মা, সে ডিসিশন নেবে 120 কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি? পজিটিভ। এই যে পজিটিভ, ভুল করা যাবে না। সে মাত্র জন্ম নিছে, সে জন্ম নিয়েই নিজের ভালো মন্দ বুঝবে না, তার মা ডিসিশন নেবে। কে কে বুঝছো আগে বলো? ওয়েট, যারা বুঝো নাই আমি আবার বুঝাইতেছি। তার মানে খেয়াল করে দেখো, 90 এর গুণিতক যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হবে, জোড় হলে চেঞ্জ হবে না। আর এই যে প্লাস মাইনাস থিটা, এই প্লাস মাইনাস থিটা এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক, থিটার জায়গায় থিটাই নিব। তবে প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করবে সে কোন চতুর্ভাগে আছে, কোন চতুর্ভাগে আছে। যেমন এই যে খেয়াল করে দেখো, প্লাস নাকি মাইনাস সেটার উপর ডিপেন্ড করবে তার চতুর্ভাগটা, তো চিহ্ন ডিপেন্ড করবে তার উপর। ধরো আমি নিলাম এবার সাইন 150 ডিগ্রি, বলো। ধরো এটাকে আমি 180-র আশেপাশে লিখি, তুমি এটাকে দুইভাবে লিখতে পারো। ধরো দাঁড়াও দেখাই, দুইভাবেই দেখাই, 90 প্লাস 60 অথবা 180 মাইনাস 30, দুইভাবেই দেখাই। 180 মাইনাস 30, দেখো তা 90 এর সামনে কিছু নাই মানে মনে মনে 1 আছে, তাহলে বিজোড়, সাইন হয়ে যাবে কস, এখানে অ্যাঙ্গেল বসবে 60। তাহলে এবার টোটাল অ্যাঙ্গেল এই যে 150, এটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি? পজিটিভ, এই যে পজিটিভ। তো সামনে তো আর প্লাস লিখতে হয় না, আসলে আমি এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। এবার এখানে দেখো 180 মানে কি? 2 × 90, এটা মনে মনে চিন্তা করলেই হবে। তাহলে আমাকে বলো
এখানে 90 গুণিতক কি? জোড় সংখ্যা। তো 90 গুণিতক যেহেতু জোড় সংখ্যা ভাইয়া, খেয়াল করে দেখো তো, জোড় সংখ্যা থাকলে চেঞ্জ হয় না, তাহলে এখানে সাইন সাইনই থাকবে, সাইন সাইনই থাকবে, এবং এখানে অ্যাঙ্গেল আছে তাই বসবে। খেয়াল করে দেখো ভাইয়া, এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে ওইটা আলাপ পরে, তুমি জাস্ট অ্যাঙ্গেলটা বসাবা। এবার এই মাইনাসটার উপর ডিপেন্ড করবে অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে, বলো এই এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে? অ্যাঙ্গেলটা তো 185, অ্যাঙ্গেলটা তো 185, তোমার এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক, প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক, এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে বলো? ও আচ্ছা, এই সরি ভুল লিখছি তো, cos এর মান তো 1/2, সরি cos এর মান তো 1/2, ঠিক করে দিচ্ছি দাঁড়াও। হ্যাঁ আচ্ছা, এবার দেখো এই অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন চিহ্ন কি? এই যে সাইন, এটা হচ্ছে মা, এখানে মা আর শিশু একই জিনিস আসছে, মানে একদম দেখতে মার মতোই আসছে, তাই না? তাহলে প্লাস তো প্লাসই থাকবে, চেঞ্জ হবে না। এই যে 1/2, কে কে বুঝছো বলো? তো যেইভাবেই করো উত্তর কিন্তু সেম আসবে, একটু বলো কে কে বুঝছো? তুমি যেইভাবেই করো উত্তর সেম আসবে, একটু বলো তো বুঝছো কিনা? ভাইয়া এখানে প্লাস থিটা হোক কিংবা মাইনাস থিটা হোক, তুমি এখানে কিন্তু পজিটিভই নিবা। এই যে খেয়াল করে দেখো, এখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক, এখানে প্লাস মাইনাস যাই থাকুক, তুমি নেওয়ার সময় থিটা নিবা। আর এই প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করবে সে কোন চতুর্ভাগে আছে। তো কোন চতুর্ভাগে আছে এটা তো আমরা ভ্যালুটা দেখেই বলে ফেলতে পারতেছি, কিন্তু যদি অনেক বড় হয় তাইলে প্লাস মাইনাস দেখে ডিসিশন নিতে হবে কোন চতুর্ভাগে আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ওয়েট, আগে বলো সাইন, ধরো 3300 কত ধরি, ধরো 3390, 3390 ডিগ্রি। বলো তো এর আশেপাশে 360-এর গুণিতক কত? এরকম বড় একটা অ্যাঙ্গেল, দেখো আমরা পড়তেছি কোন সরলীকরণ, বড় অ্যাঙ্গেলকে ভেঙে ছোট বানাইতে হবে। তো সবচেয়ে ইজি কখন? আচ্ছা বলো তো 90-এর গুণিতক খোঁজা ইজি নাকি, মানে তোমার জন্য কোনটা ইজি হবে? 90-এর গুণিতক আনা নাকি 360-এর গুণিতক আনা? 360 ইজি না? 360 তো ইজি, বুঝতেছো? কারণ 360 থাকলে বাদ দিয়ে দিলেই হয়। এখন বলো এটার আশেপাশে 360-এর গুণিতক কত? 3240। এই দেখো ভাইয়া, 360 ইন্টু 10, এটা মানে হচ্ছে 3600। তাহলে 3600 থেকে একটু কম আছে, তুমি 36 মানে 360 ইন্টু 9 নেও, কত আসে? 3240। দেখো এটাকে তুমি 3240-এর আশেপাশে নেও, দেখো এটাকে কি লেখা যায়? সাইন 3240 মানে 9 ইন্টু 360 প্লাস কত? দেখো তাহলে 3240 গেলে এদিকে আছে 60 আর ওইদিকে 90, তাহলে 150। এখন দেখো ভাইয়া 360-এর গুণিতক মানে বাদ, কিছু চিন্তাই করতে হবে না। তুমি যদি 360-এর গুণিতক বানাইতে পারো তাহলে চেঞ্জ নো চেঞ্জ কিচ্ছু যায় আসে না। ওই চেঞ্জ হবে নাকি নো চেঞ্জ হবে ওগুলো 90-এর গুণিতকের বেলায়, 360-এর গুণিতক বানাইতে পারলে ডিরেক্ট বাদ। তুমি মনে করছি দেখো নাই 360 ডিগ্রি একবার ঘুরা, দুইবার ঘুরা, তিনবার ঘুরা যে কথা, সারা জীবন ঘুরে একই কথা, 9 বার ঘুরা, 10 বার ঘুরা, ঘুরা যে কথা, না ঘুরে একই কথা, বাদ থাকবে শুধু 150। যখন তুমি দেখবা 360-এর গুণিতক ভাই, তুমি চোখ বন্ধ করে বাদ দিয়ে দিবা, মনে করো এখানে কিছুই নাই, তুমি মনে করো এখানে জিরো। 360 ডিগ্রি ঘুরা যে কথা, না ঘুরে একই কথা, তাহলে কত? সাইন 150। এইবার বলো সাইন 150 মানে কি? সাইন 150 মানে কি? সাইন 150 মানে 90 প্লাস 60, ধরো এইভাবে করি 90 প্লাস 60, তাহলে সাইন হয়ে যাবে কজ, থিটার জায়গায় বসবে 60 ডিগ্রি, এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, তাহলে প্লাস হাফ। এই কে কে বুঝছো বলো, কে কে বুঝছো? আপাতত এতটুকু বুঝলেই হবে। তবে মজার ব্যাপার হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড। এখন আমাকে তোমরা বলো, তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে এগুলা কি কেউ জীবনে এইভাবে করবে? এগুলা বোর্ড পরীক্ষায় এমসিকিউতে আসে, ডিরেক্ট ক্যালকুলেটর করে ফেলবা। এইচএসসি পরীক্ষাতেও ক্যালকুলেটর অ্যালাউড, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতেও ক্যালকুলেটর অ্যালাউড। তো তোমার তো ভাই এত কষ্ট করার দরকারই নাই, তুমি চোখ বন্ধ কইরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। তবে ভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর থাকে না, ভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর থাকে না, তখন অবশ্যই এগুলো মনে মনে করতে হবে, অবশ্যই মনে মনে করতে হবে। ঠিক আছে, আশা করি এটা নিয়ে আর কোনো প্যারা হবে না। তাহলে এবার এটা বলো তো, আগে ক্যালকুলেটর দিয়ে করো, ক্যালকুলেটর কোথায়? আগে ক্যালকুলেটর দিয়ে করো, করো সাইন 2040। তোমার হাতে ক্যালকুলেটর আছে, তোমার হাতে ক্যালকুলেটর আছে এইচএসসি পরীক্ষায়, তাই না? তাহলে মান কত? -√3/2, -√3/2। এবার মনে করো এটা ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, ক্যালকুলেটর নাই, তাহলে কিভাবে করবা বলো?
এটার আশেপাশে ভাই তুমি 360-এর গুণিতক খুঁজবা। যদিও চেঞ্জ এবং নো চেঞ্জ আমরা 90-এর গুণিতক দিয়ে শিখছি 9 10-এ, বাট এখন 360 এটার আশেপাশে খুঁজো। এটার আশেপাশে 360-এর গুণিতক খুঁজো। 360 ইন্টু 5 1800, তারপরে আরো 360 কত 2160। তাহলে 2160 এর আশেপাশে তুমি 1800 নিতে পারো, 2160 নিতে পারো। দেখো সাইন 2160 মাইনাস 120। দেখো 2160 থেকে 120 বিয়োগ করো, তাহলে কত থাকবে 2040। এইবার দেখো এই 2160 এটা তো 360-এর গুণিতক। 360-এর গুণিতক থাকা যে কথা, না থাকা এই কথা। তুমি মনে মনে চিন্তা করো জিরো, এখানে কিছু নাই। মনে মনে চিন্তা করো এখানে কিছু নাই, তুমি চিন্তা করো কিছুই নাই, তাহলে কত মাইনাস 120। সাইন মনে মনে মাইনাস 120, তাহলে মাইনাসের সামনে চলে আসবে মাইনাস সাইন 120, কারণ সাইনের মধ্যে মাইনাস থিটা হলে মাইনাসের সামনে চলে আসে। এবার দেখো মাইনাস সাইন 120 মানে কি 90 প্লাস 30, তাহলে সামনে মাইনাস আগে থেকেই আছে, এই মাইনাস তো আগে থেকেই আছে। যেহেতু 90-এর গুণিতক কিছু নাই মানে মনে মনে 1, তাহলে সাইন হয়ে যাবে কস, থিটার জায়গায় বসবে 30 ডিগ্রি। এবং এই অ্যাঙ্গেলটা আছে কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, সামনে আছে আগে থেকে মাইনাস, এখানে চিহ্ন পজিটিভ, তো প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। দেখো ভাইয়ারা এই মাইনাস কিন্তু আগে থেকেই আছে, এই মাইনাস কিন্তু আগে থেকেই আছে, সামনে আসতেছে। তো এইবার এই যে এতটুকুর ভ্যালু চিন্তা করো তুমি, এতটুকুর ভ্যালু যে 120 দ্বিতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, তাহলে সামনে আছে মাইনাস, এখানে হবে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। উত্তর হবে cos 30 ডিগ্রি ভ্যালু কত মাইনাস √3/2, মানে √3/2, সামনে আছে মাইনাস মাইনাস √3/2। বলো এগুলা কি আর করে দিতে হবে? তোমার হাতে যেহেতু ক্যালকুলেটর আছে, এইচএসসি পরীক্ষায় এগুলো নিয়ে কোনো চিন্তাই নাই। এইচএসসি পরীক্ষায় এগুলো ডিরেক্ট ক্যালকুলেটর। হ্যাঁ 1800 প্লাস 240 দিয়েও করা যাবে ভাই, কোনো সমস্যা নেই, একভাবে যেমনে খুশি দাঁড়ো করে দেই, তোমার যেমনে খুশি। তোমার যদি মনে হয় ভাই আমি মাইনাসের ঝামেলায় যাব না, আমি লিখবো 2040 মানে হচ্ছে 1800 প্লাস 240, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এই 1800 লেখা যে কথা, এটাও তো 360-এর গুণিতক, লেখা যে কথা না লেখা কি কথা, কত 240 ডিগ্রি। তাহলে এইবার তুমি চিন্তা করো 240 মানে কি, দুইভাবে লিখতে পারো। ধরো তোমার দুইভাবেই দেখাই, ধরো তুমি লিখবা এবার 360 মাইনাস 120, তাহলে 360 কাটা, এই আবার আসবে মাইনাস সাইন মাইনাস 120, আগের মতো দেখো সাইন মাইনাস 120, এই দেখো আগের মতোই আসছে। অথবা তুমি আবার মাইনাসের ঝামেলা যাইতে চাও না, তুমি চাও ধরো এইভাবে লিখবা 90-এর গুণিতক, ধরো 180 প্লাস 60, তাহলে 180 মানে কি 2 ইন্টু 90, দেখো 2 ইন্টু 90, তাহলে 90-এর গুণিতক জোড় সংখ্যা, তাহলে সাইন সাইনই থাকবে। এবং এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে আছে বলো? 240। দেখো 2 ইন্টু 90, একবার 90 মানে ওয়াই অক্ষ, আরেকবার 90 মানে এই যে দ্বিতীয় চতুর্ভাগ শেষ, তারপরে সামথিং তৃতীয় চতুর্ভাগ। তাহলে তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে এই যে সাইনের চিহ্ন কি এই যে নেগেটিভ, তারপরে 60 ডিগ্রি, থিটার জায়গায় বসবে 60 ডিগ্রি মাইনাস √3/2। কে কে বুঝছো? তোমার যেমনে ভাল লাগে তুমি অমনে করো, যেইভাবে তোমার ভালো লাগে তুমি সেইভাবে করো। হ্যাঁ এগুলা এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে। এবার বলো এটা কি করে দিতে হবে? বলো আগে ক্যালকুলেটর দিয়ে করো, আগে ক্যালকুলেটর বসাও। 10 মাইনাস 945 ডিগ্রি মাইনাস 1, উত্তর কত -1। এইবার ধরো আরেকটা করে দিই, ধরো এটা ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, কেমনে করবা? আগে বলো 10 মাইনাস থিটা মানে কি, মাইনাসটা কই চলে আসে সামনে না, তাই বলো 10 মাইনাস থিটা মানে কি, 10 মাইনাস থিটা মানে মাইনাসটা সামনে চলে আসে। এবার বলো এটার আশেপাশে 360-এর গুণিতক খুঁজে বের করো, তাই বলো এটার আশেপাশে 360-এর গুণিতক 1080, 1080 অথবা 720 দিয়ে করতে পারো। 1080 মাইনাস কত বেশি লিখছি, দেখো কত বেশি লিখছি 135। দেখো 1080-র সাথে মানে 1080 থেকে 135 বিয়োগ করো, তাহলে 935 হয়, সরি 945 হয়, তাই না? কথা বুঝছো? খুবই সিম্পল ম্যাথ ভাইয়া, খুবই সিম্পল ম্যাথ। এইবার দেখো 1080 লেখা যে কথা না লেখা একই কথা, বাদ বাদ। এবার বলো এখানে আরেকটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসের সামনে প্লাস হয়ে যাবে না? এই কে কে বুঝতেছো আমার কথা?
দেখো এটা বাদ হয়ে গেলে থাকবে -135। তো -135 মাইনাস যদি আবার সামনে চলে আসে তাহলে আবার মাইনাস মানে প্লাস বাদ। এবার 135 মানে কি 90 + 45, কে কে বুঝছো রে ভাই? দেখো তাহলে 90 এর সামনে কিছু নাই মানে মনে মনে 1 আছে, বিজোড় সংখ্যা, 90 এর গুণিতক বিজোড়, তাহলে tan হয়ে যাবে cot, অ্যাঙ্গেলের জায়গায় বসবে 45। এখন আমাকে বলো এই যে এই অ্যাঙ্গেলটা 90 + 45 মানে কি 135, কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের টেনের চিহ্ন কি নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগের টেনের চিহ্ন কি নেগেটিভ, তাহলে -cot 45 মানে -1। কে কে বুঝছো? ভাইয়া এটা যদি নাও বুঝো কোনো সমস্যা নাই, তুমি এইচএসসি পরীক্ষায় নিশ্চিন্তে তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। এখন এগুলা ডিগ্রিতে যদি থাকে কোনো সমস্যা আছে বলো, এটার মান কত? আগে বলো, সেকের মধ্যে মাইনাস থাকা যে কথা, না থাকা একই কথা, মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। উত্তরটা বলো সেক। এই এখন আমাকে বলো ক্যালকুলেটরে কি ডিরেক্ট সেক বসানো যায়? ক্যালকুলেটরে দেখবা বাটন আছে সাইন, কস আর টেন। ক্যালকুলেটরে সাইন কস টেন বসানো যায়, সেক কেমনে বসাবা? সেক মানে হচ্ছে 1/cos, ক্যালকুলেটর বসাতে হবে সেক মানে 1/cos, 1/cos 1500 ডিগ্রি, এইভাবে বসাইতে হবে। সেক বসাবা 1/cos দিয়ে, কট বসাবো 1/10 দিয়ে, আর বাকি রইল কি কোসেক বসাবো 1/sin দিয়ে। তাহলে বসাও 1/cos 1500 ডিগ্রি, 1/cos 1500 ডিগ্রি 2 শেষ। আচ্ছা এখন পরীক্ষায় ডিগ্রি দিয়ে না এসে যদি রেডিয়ান দিয়ে আসে, কে কে পারবা? তোমরা কি জানো পাই মানে 180 ডিগ্রি, আর পাই/2 মানে 90, 2π মানে 360, এগুলো সবাই জানো। এই কেউ আসো এগুলো জানো না? এগুলো তোমরা সবাই জানো, ঠিক আছে। আচ্ছা আগে বলো এটা উত্তর কত? এই দেখো বুটেক্স ভর্তি পরীক্ষা আসছিল, বুটেক্স ক্যালকুলেটর কিন্তু অ্যালাউড। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, বুটেক্স হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। তো ইঞ্জিনিয়ারিং এ ভাই এগুলো কি কেউ লিখে করবে? বসাও, এগুলো মাঝে মধ্যে বোনাস মার্ক দিয়ে দেয়, সাইন 210 প্লাস কট। এই কট কেমনে বসাবো বলো? কট কিন্তু বসানো যাবে না ক্যালকুলেটরে, কট বসাইতে হবে 1/10, কট বসাইতে হবে 1/10 225, এরকম মাঝে মধ্যে বোনাস মার্ক দিয়ে দেয়, জাস্ট ক্যালকুলেটরে বসে যোগ করে দাও, উত্তর 1/2। এবার এই সেম ম্যাথগুলো যদি π/2 দিয়ে আসে কিংবা পাই দিয়ে আসে, রেডিয়ানে আসে, কে কে পারবা? শোনো তুমি চাইলে এটাকে ডিগ্রিতে কনভার্ট করেও করতে পারো, বাট মানে এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসে দিলে হবে। তুমি বসাও কট মানে কি 1/10, ক্যালকুলেটরে বসাও 1/10, তারপরে পায়ের জায়গায় 180। তবে এটা নর্মালি কিভাবে করবা দেখো, ডিগ্রিতে না নিয়া, এই π/2 মানে তো 90, দেখো আমি তোমাকে একদম বুঝাই দিই, 3 × π/2 প্লাস 30, π/3 মানে 30। তো আগে বলো π/2 তার গুণিতক কি? বিজোড় সংখ্যা, তাহলে কট হবে 10, অ্যাঙ্গেলের জায়গায় বসবে এই যে π/3। এখন বলো এটা কোন চতুর্ভাগে আছে? বলো কোন চতুর্ভাগে আছে? মনে মনে চিন্তা করো। দেখো 90 এর গুণিতক আছে 3, তাহলে 1 বার 90 এখানে, 2 বার 90 এখানে, 3 বার 90 এখানে, তার সাথে আরো কিছু যোগ আছে, তার মানে এটা আছে চতুর্থ চতুর্ভাগে। দেখো 1 বার 90, 2 বার 90, 3 বার 90 সামথিং, তাহলে এটা কোন চতুর্ভাগে? ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে চতুর্থ চতুর্ভাগে কটের চিহ্ন কি? চতুর্থ চতুর্ভাগে কটের চিহ্ন নেগেটিভ। দেখো চিহ্ন কিন্তু ডিসাইড করবে মাদার অ্যাঙ্গেল, এই যে মা ডিসাইড করবে। কটের চিহ্ন চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ, তাহলে -10 π/3 মানে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এই কে কে বুঝছো? বুঝতে পেরেছো? সামনে মাইনাস থাকবে তারপর √3। আচ্ছা এইটা বলো, ধরো এটা তোমার পরীক্ষায় আসছে, তোমার হাতে ক্যালকুলেটর আছে, কেমনে করবা? লিখবা সাইন -29 × পাই মানে 180, পাই মানে 180 ডিভাইড বাই 4, 1/√2। আর নর্মালি যদি ক্যালকুলেটর না থাকে তুমি ডিগ্রিতে নিয়ে করতে পারো, অসুবিধা নাই। মাইনাসটা সামনে চলে আসবে, তুমি পায়ের জায়গায় 180 চিন্তা করে ডিগ্রি বাইর করো কত আসে, তারপরে ক্যালকুলেশন করো। আর লাস্টের সামনে আরেকটা মাইনাস আসবে, লাস্টে যখন লাস্টে ভ্যালু নিবা তখন আরেকটা মাইনাস আসবে, সামনে আরেকটা মাইনাস, লাস্টে মাইনাস মাইনাসে প্লাস হবে, লাস্টে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে। ঠিক আছে। আচ্ছা এবার এইটা বলো তো, ধরো বোর্ড পরীক্ষায় এটা আসছে, এগুলা বোর্ড পরীক্ষায় এমসিকিউতে দেয়, বোর্ড পরীক্ষায় ধরো এটা আসছে, তোমাকে লিখে করতে হবে, ক্যালকুলেটর চাপো, লিখো সাইন 420 ইন্টু কস 390, এরপর এটা ক্যালকুলেটর ছাড়া কেমনে করতে হবে দেখাচ্ছি, প্লাস কস ভিতরে -300 ইন্টু সাইন ভিতরে -330,
বলো কত আসছে? 1। সবার 1 আসছে? বলো তো সবার 1 আসছে কিনা? হ্যাঁ। তো এটা বোর্ড পরীক্ষায় কিংবা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসলে ডিরেক্ট উত্তর বের করে হলো ক্যালকুলেটর দিয়ে। বাট যদি ভার্সিটি ভর্তি পরীক্ষা আসে তাহলে কি করবা? দেখো ভার্সিটি ভর্তি পরীক্ষায় সবচেয়ে সহজ বুদ্ধি কি দেখো, এই 420 মানে কি 360 প্লাস 60। মনে মনে কেমনে করবা দেখো, ক্যালকুলেটর ছাড়া কেমনে মনে মনে করবা শোনো। 420 মানে 360 প্লাস 60, তাহলে 360 লিখা যে কথা না লিখা একই কথা, শুধু 60। বলো শুধু 60 ডিগ্রি মান কত সাইন? বলো সাইন 60 ডিগ্রি মান কত? বলো বলো বলো। তো 420 যে কথা 360 প্লাস 60, 360 বাদ শুধু 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। এটার মান √3/2 ইন্টু ঠিক একইভাবে cos 390, cos 390 মানে 360 প্লাস 30, তাহলে 360 বাদ থাকবে শুধু 30। ভাই 360 ডিগ্রি ঘুরা যে কথা না ঘুরা একই কথা, বাদ শুধু 30। দেখো cos শুধু 30 ডিগ্রি মান √3/2 প্লাস cos এর মধ্যে -300। দেখো ভাই cos এর মধ্যে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? cos 300। দেখো 300 মানে কি? 300 মানে 360 মাইনাস 60, তাহলে 360 বাদ থাকবে শুধু -60। তো দেখো -60 বাই cos এর মধ্যে মাইনাস থাকা যে কথা প্লাস থাকা একই কথা, তাহলে cos -60 আর প্লাস একই কথা, cos 60 মানে হচ্ছে 1/2। 1/2 -330। দেখো সাইনের সামনে মাইনাস থাকলে মাইনাস সামনে চলে আসে, সাইনের মধ্যে মাইনাস থাকলে মাইনাসের সামনে চলে আসবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর এখানে আছে কত দেখো, মাইনাসের সামনে পাঠিয়ে দিছি, মাইনাসটা সামনে পাঠিয়ে দিছি, তাহলে আছে 330। এগুলো মনে মনে করবা, 330 মানে মাইনাসটা কিন্তু সামনে পাঠিয়ে দিছি, 360 -30, তাহলে 360 বাদ আবার আছে সাইন -30, তাহলে আবার মাইনাস সামনে পাঠিয়ে দেই, মাইনাসে মাইনাসে প্লাস, আবার মাইনাস সামনে পাঠিয়ে দিচ্ছি, দেখো মাইনাসে মাইনাসে প্লাস থাকলো সাইন 30, সাইন 30 মানে 1/2। এই কে কে বুঝছো এটা বলো তো শুনি? এটা কয়জনকে বুঝাইতে পারছি একটু বলো, মনে মনে কে কে পারবা? এবার এই জিনিসটা একটু মনে মনে চিন্তা করো। ভার্সিটি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়া যখন এমসিকিউ আসে এই অ্যাঙ্গেলগুলো না এরকমই থাকে, 360 এর আশেপাশেই থাকে, অত বেশি কঠিন যায় না। বুঝছো? তুমি মনে মনে চিন্তা করবা 420 মানে 360 প্লাস 60, তো 360 বাদ থাকবে শুধু 60, সাইন 60 এর মান √3/2। cos 390 মানে 360 প্লাস 30, 360 বাদ থাকবে শুধু 30, cos 30 মান √3/2। cos এর মধ্যে মাইনাস থাকা যে কথা প্লাস থাকা একই কথা, মানে প্লাস হয়ে যাবে। 300 মানে 360 -60, তাহলে 360 বাদ থাকবে শুধু -60, আবার মাইনাস, তো cos এর মধ্যে -60 যে কথা প্লাস 60 একই কথা, cos 60 এর মান হচ্ছে 1/2। আবার সাইনের মধ্যে দেখো -330, -330 মানে কি মাইনাসের সামনে চলে আসবে, সাইন 330, তো 330 মানে কি 360 -30, 360 বাদ থাকবে আবার -30, আবার মাইনাস সামনে চলে আসবে, মাইনাস মাইনাসে প্লাস সাইন 30, তো সাইন 30 এর 1/2। বুঝছো? উপরে 3 নিচে 4, উপরে 1 নিচে 4, তো লসাগু করলে উপরে 4 নিচে 4, 4 এ 4 এ কাটা 1। এই কয়জন বুঝছো এটা? এটা কয়জন বুঝছো একটু বলো? বুঝছো সবাই? পোল দেন ভাই। এগুলা কি পোল দিব? এগুলো তো সবাই ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে, ব্যাককল। এগুলা সবাই ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে, এগুলা পোল দিয়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এবার তোমাদের এই কিছু সরকারি সূত্রের কথা মনে আছে? 9, 10 এ পড়ছিলা সরকারি সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে কি সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কার কার মনে আছে একটু বলো? এই সরকারি সূত্রগুলোর কথা কার কার মনে আছে? লেট মি নো। বলো। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সরকারি সূত্রগুলোর কথা মনে আছে? এই সরকারি সূত্রগুলো দিয়ে তোমাদের বইয়ে 9, 10 এ হায়ার ম্যাথে কিন্তু ম্যাথ ছিল, উত্তর আসতো 2, 60টা ডাটা 60টা রাশি থাকলে উত্তর হতো 2, 6টা থাকলে উত্তর হতো 3। এই যে এটা দিয়ে বেশিরভাগ এটা দিয়ে আসতো, কারণ এগুলা দেয়া যোগ থাকলে এক এক করে হয়, মনে আছে? এগুলো ইন্টারমিডিয়েটেও পরীক্ষায় আসে। দেখো এই যে আগে বলো তো এটা উত্তর কত? এগুলা 9, 10 এ ছিল। সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থাকলে এগুলো উত্তর হয় 2। আর যখন সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার কিংবা কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ওইরকম থাকে, তখন কাটাকুটি গিয়া 0 হইতে পারে।
বাট এইগুলা সাইন স্কোয়ার কিংবা কস স্কোয়ার থাকলে প্রতি 2টা করে যোগ করে 1 হয়। তো 4টা রাশি থাকলে উত্তর হয় 2, 6টা রাশি থাকলে উত্তর হয় 3, এর বেশি থাকে না, 6টার বেশি পরীক্ষা দেয় না। তো মনে আছে কেমনে করতে এগুলা? একটু দেখো, লেখো প্রশ্ন লেখো। সাইন স্কোয়ার π/7, সাইন স্কোয়ার 5π/14, সাইন স্কোয়ার 8π/7, সাইন স্কোয়ার 9π/14 লিখো। লিখো, প্রশ্নটা তোলো। কলেজের কোশ্চেনও কি মেগা এক্সামের মতো? না, কলেজের কোশ্চেন মেগা এক্সামের মতো? কলেজে তো সৃজনশীল প্রশ্ন হবে, সৃজনশীল এবং এমসিকিউ। হ্যাঁ, তুলছো? ঠিক আছে, তুমি এটাকে ডিগ্রিতে কনভার্ট করেও করতে পারো, অসুবিধা নাই। তবে আমরা ডিগ্রিতে কনভার্ট না করেই করার চেষ্টা করব। আমরা যেটা করবো, দেখো বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট বানাবো। দেখো তো এখানে সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কোনটা বলো তো? এই সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কোনটা? এটা না? সবচেয়ে ছোট অ্যাঙ্গেল কোনটা? π/7। তো আমরা বড়গুলাকে ছোট বানাবো। তো ছোট বানানোর জন্য কি করব? π/2 এর সাহায্য নিব। এখানে সবসময় তুমি 360 পাবা না। দেখো এখানে সবগুলো অ্যাঙ্গেল অত বড় না, সবগুলো 90 এর আশেপাশেই। তো তুমি π/2, 90 মানে কত? π/2 এর সাহায্য নিবা। দেখো 90 ডিগ্রি মানে π/2 এর সাহায্য নিবা। π/2 এর সাহায্য কেন নিব? ওয়েট, এই তোমাদের কি সূত্র মনে আছে? সাইন স্কোয়ার আর কস স্কোয়ার। দেখো সাইন স্কোয়ারের সাথে কস স্কোয়ার যোগ করলে 1 হয়। তাইলে তুমি কি একটা জিনিস বুঝতেছো যে এখানে 2টাকে সাইন স্কোয়ার রাখবো, 2টাকে কস স্কোয়ার বানাবো? কে কে বুঝতেছো? দেখো ভাইয়া, এখানে 4টার মধ্যে 2টাকে রাখবো সাইন স্কোয়ার, বাকি 2টাকে কস স্কোয়ার বানাবো। তো সাইন কে কস বানানো বুদ্ধি কি? 90 এর বিজোড় গুণিতক বানানো না? মনে আছে নাকি ভুলে গেছো? 90 এর বিজোড় গুণিতক, তাইলে সাইন হবে কস। আচ্ছা ওয়েট, আমি আস্তে আস্তে করি। আমরা π/2 কে টার্গেট করবো। ওয়েট, তোমরা ভয় পাইও না। দেখো লেফট হ্যান্ড সাইড লিখো, লেফট হ্যান্ড সাইড, অথবা লেফট হ্যান্ড সাইড লিখে, মানে লেফট হ্যান্ড সাইড না তো জাস্ট লিখলেই হবে, এখানে তো আর রাইট হ্যান্ড সাইড নাই। দেখো সাইন স্কয়ার π/7 প্লাস সাইন স্কয়ার, দেখো 5π/14, এটাকে π/2 কেমনে বানানো যায় এটা চিন্তা করো। দেখো আমরা যদি 5π কে এভাবে লিখি, 7π - 2π / 14, বলো তো এইভাবে কেন লিখছি? একটু ওয়েট, চিন্তা করো, শোনো। এই যে 5π, ভাই 5π তো 5π কে তো অনেকভাবেই লেখা যায়। তো আমি কেন 7 - 2 লিখছি বলো তো? ভাই 5 কে তো 6 - 1 লেখা যায়, 9 - 4 লেখা যায়, লেখা যায় না? অনেকভাবে তো লেখা যায়। আমি কেন 7 - 2 লিখছি বলো? π/2 আনার জন্য। ভেরি গুড। দেখো 7কে 14 দিয়ে ভাগ করলে, 7কে 14 দিয়ে ভাগ করলে π/2, মাইনাস 2কে 14 দিয়ে ভাগ করলে π/7। এই দেখো π/2 আনার জন্য। কেন? কারণ π/2 থাকলে তার যদি বিজোড় গুণিতক কিছু নাই, মানে 1 সাইন হয়ে যাবে cos। একটু ওয়েট, আগে দেখো কি করি। ওয়েট, তাহলে মনে মনে চিন্তা করো, এটাকে এভাবে লিখবা। আমি একবার লিখে দিই, তুমি আগে এভাবে লিখবা। দেখো তুমি একটা লাইন এভাবে লিখবা, পরে দিয়ে আচ্ছা এইভাবে যদি একবারে মনে মনে পারো একভাবে লিখে ফেললে হবে, সমস্যা নেই। π/2 এটা কয়জন বুঝছো একটু দেখি তো, একটু কমেন্ট করে এটা কেন এভাবে লিখছি বলো। এই দেখো অ্যাঙ্গেলও মিলে গেছে। দেখো এই যে দেখো, এই যে π/7 দেখো মিলে গেছে। ভাইয়া সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 তখনই হয় যখন এই দুটো অ্যাঙ্গেল সেম হয়। দুটো অ্যাঙ্গেল সেম হইতে হবে। দেখো অ্যাঙ্গেলও মিলে গেছে। কে কে বুঝছো যে উপরের 5কে কেন 7 - 2 লিখছি? তুমি তোমাকে জিজ্ঞেস করতে পারো, ভাই উপরের 5কে তো 9 - 4ও লেখা যাইতো, তো কেন আমি 7 লিখছি? কারণ আমরা জানি 7কে 14 দিয়ে কাটাকাটি করলে π/2 হয়, 90 এর গুণিতক আসবে। আচ্ছা ওয়েট, আবার আস্তে আস্তে, না বুঝলে সমস্যা নেই, দেখো এবার দেখো 8π/7, ওয়েট দাঁড়াও লিখি আগে, প্লাস সাইন স্কয়ার। দেখো এই যে 8π, 8কে তো অনেকভাবেই লেখা যায়, 5+3 10-2 কতভাবে লেখা যায়। আমরা কিভাবে লিখবো বলো তো? দেখো আমরা লিখবো 7 + 1 মানে 7π + π। বলো তো কেন লিখছি এইভাবে? কারণ 7 আর 1 8, 7কে 7 দিয়ে ভাগ করলে পাই প্লাস π/7। এই বলো তো এই যে পাই, এটা কি 90 এর গুণিতক না? এই পাই কি 90 এর গুণিতক না? শোনো, তোমার যে সব সময় π/2 আনতে হবে এরকম না, মানে মেইন কাজ হচ্ছে 90 এর গুণিতক বানানো। 90 এর গুণিতক, এই বলো π/2 মানে কি 2 × 90। কে কে বুঝছো? তুমি এটাকে চাইলে তো দেখো, তুমি যদি চাও তাহলে তো পাইকে এভাবে লিখতে পারো যে π/2, এই দেখো 2 × π/2, এটা তো লেখা লাগে না তো মনে মনে। শুধু পাইকে তো লেখা যায় 90 × 2, ওইভাবে তো লেখা লাগে না।
এটা তো ভাই একদম এই বয়সে কি আর এত কিছু বুঝাই দেওয়া লাগে? হ্যাঁ দেখো তাহলে পাই প্লাস পাই বাই 7, তারপরে প্লাস, বলো লাস্টে কি আছে আর একটা সাইন স্কয়ার। এটাকে কেমনে লিখবো বলো দেখি, কয়জন পারে? এটাকে কেমনে লিখবো? সাইন স্কয়ার 9 পাই বাই 14। দেখো 7 প্লাস 2, ভেরি গুড, এই তো বুঝে ফেলছো। দেখো 9, 9 কে লিখবো 7 প্লাস 2, 7 পাই প্লাস 2 পাই। তাহলে 7 কে 14 ভাগ করলে পাই বাই 2 প্লাস 2 পাই কে 14 ভাগ করলে পাই বাই 7। এই দেখো আবার অ্যাঙ্গেল মিলে গেছে, এই পাই বাই 7 বারবার মিলে যাচ্ছে, দেখছো? এই যে পাই বাই 7 বারবার মিলে যাচ্ছে। তো লিখে ফেলো প্রাণ চানাচুর। দেখো কত সুন্দর, পাই বাই 2 প্লাস 7/2। এই লাইনটা কে কে বুঝছো একটু বলো? এই লাইনটা যারা যারা বুঝছো তোমাদের এই ম্যাথ শেষ। এই লাইনটা যারা যারা বুঝে ফেলছো ডান কমেন্ট করো, তোমাদের ম্যাথ শেষ। এই ম্যাথটা যারা যারা বুঝে ফেলেছো তোমাদের এই ম্যাথ শেষ। এরকম ম্যাথ 9 10-এ ছিল, ঠিক আছে, ওকে ফাইন। একজন বলছে বুঝি নাই, কোন জিনিসটা বুঝো নাই বলো তো? কোনটা? এখানে 1 2 3 4, এই চারটার মধ্যে কোনটা বোঝো নাই? বাকি সবাই বুঝে ফেলছে, যে একজন বুঝো নাই আর একটু মনোযোগী থাকতে হবে। এখন আমাকে বলো, তোমরা কি জানো যে সাইন স্কয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কয়ার একই কথা? এটা কে কে জানো বলো? কে কে জানো সাইন স্কয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কয়ার একই কথা? তাহলে এবার এখানে যতগুলো সাইন স্কয়ার আছে, আমি যদি সবগুলাকে হোল স্কয়ার দিই, কোনো অসুবিধা আছে? অসুবিধা তো নাই। অসুবিধা আছে বলো তো? কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে বলো? অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তুমি আমাকে বলতে পারবে না যে আমি কোনো অন্যায় করছি, কারণ যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের বেলায় সাইন স্কয়ার থিটা যে কথা, সাইন থিটা হোল স্কয়ার একই কথা। টেন স্কয়ার থিটা যে কথা, টেন থিটা হোল স্কয়ার একই কথা, এটা আমরা জানি। এবার আমাকে বলো, ওয়েট, এটা যেমনি আছে এমনি থাকুক। ধরো এটা যেমনি আছে এখানে কোনো চেঞ্জ নাই। শোনো, এই প্রথমটাকে চেঞ্জ করে আসার কোনো লাভ নাই। এই প্রথমটাকে চেঞ্জ করে কোনো লাভ নেই, এটা যেমনি ছিল এমনি রেখে দিলেই ভালো ছিল। এটা ধরো সাইন স্কয়ার পাইবে, এটা কোনো চেঞ্জ হবে না। প্রথমটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য লিখছি, এটা আসলে চেঞ্জ করা লাগবে না। এবার আমাকে এখানে বলো পাই বাই 2 এর গুণিতক কিছু নাই মানে মনে মনে বিজোড় সংখ্যা, তাহলে সাইন হবে কজ, এবং এখানে অ্যাঙ্গেল বসবে পাই বাই 7। আমাকে বলো এটা কোন চতুর্ভাগে আছে? এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগ বলো? কমেন্ট করো। 90 থেকে সামথিং বিয়োগ, 90 থেকে সামথিং বিয়োগ কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। ভাই প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। এখন আমাকে বলো তো এখানে চিহ্ন নিয়ে কোনো চিন্তা করার দরকার আছে আসলে? ভাই এখানে চিহ্ন কি হবে এটা তো দেখার দরকারই নাই, কারণ হোল স্কয়ার আছে ভাই। এই বলো, এখানে চিহ্ন প্লাস আসুক মাইনাস আসুক, হোল স্কয়ার করে দিলে সেটা পজিটিভই হবে। যখন তুমি দেখবে এখানে স্কয়ার আছে, তখন চিহ্ন নিয়ে চিন্তা করার দরকারই নাই, জাস্ট প্লাসই থাকবে। তাহলে হোল স্কয়ার যে কথা, এবার স্কয়ারটা এখানে দিয়ে দেবো, স্কয়ার। দেখো আসবে cos পাই বাই 7 হোল স্কয়ার। তো cos পাই বাই 7 হোল স্কয়ার যে কথা, cos স্কয়ার পাই বাই 7 একই কথা, প্লাস। এখানেও দেখো পাই, পাই মানে হচ্ছে 90 ইন্টু 2, মানে 90 গুণিতক জোড় সংখ্যা, তাহলে সাইন সাইনই থাকবে। পাই বাই 7 অ্যাঙ্গেলের জায়গায় বসবে, থিটার জায়গায় বসবে পাই বাই 7, এবং যেহেতু হোল স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ার দিয়ে দিই, সাইন স্কয়ার। এরপরে দেখো পরেরটা, পাই বাই 2 এর গুণিতক কিছু নাই মানে 1, তাহলে বিজোড় সংখ্যা, সাইন হয়ে যাবে cos, অ্যাঙ্গেলের জায়গায় বসবে পাই বাই 7। যেহেতু একে স্কয়ার আছে, চিহ্ন নিয়ে আর চিন্তা করার দরকারই নাই। এখানে চিহ্ন নিয়ে চিন্তা করা সময় নষ্ট, চিহ্ন নিয়ে চিন্তা করা সময় নষ্ট, বুঝছো? তাহলে এবার দেখো, এই দুইটা যোগ করলে হবে 1, আর এই দুইটা যোগ করলে আরেকটা 1, তো দুইটা এক যোগ করলে 1 আর 1 2। কে কে বুঝছো এই ম্যাথটা? এই ম্যাথটা কে কে বুঝছো একটু বলো? এটা কি বুঝছো আসলেই? এরকম তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো আছে, সবগুলো হাউস ওয়াইফ দিয়ে দিব। যদি না পারো লাগলে আগামী ক্লাসে একটা করে দিব, কয়েকটাতে একটু অসুবিধা হইতে পারে, বাট এগুলা এই বয়সে চিন্তা করে করতে পারা উচিত। মেইন আইডিয়াটা হচ্ছে অ্যাঙ্গেল মিলাবো, অ্যাঙ্গেল মিলায়ে যখন সাইন আর কস থাকবে তখন সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার বানাবো, দুইটাকে সাইন বানাবো, দুইটাকে কস বানাবো। আর যখন সেক টেন থাকবে তখন সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার বানাবো, যখন কোসেক আর কট থাকবে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার বানাবো। এই আইডিয়াটা হচ্ছে এইটা, মেইন আইডিয়াটা, মেইন আইডিয়া এইটা, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এবার এইটা হাউস ওয়াইফ, এইটা যারা করতে পারবে তারা সবই পারবে। আচ্ছা বলো, এটা উত্তর কত হবে? এটা কি 2 হবে নাকি 0 হবে? শোনো, উত্তর কিন্তু যোগ হইলে 2 হবে, আবার বিয়োগ হইলে 0 হয়ে যাবে। ধরো 1 আর 1 যোগ করলে 2, বিয়োগ করলে কিন্তু 0। মিলাবা, দেখবা কইরা দেখো 2 আসে নাকি 0 আসে, করার পরে উত্তর মিলাবা। ঠিক আছে, এইবার আসো এই ম্যাথটা। হ্যাঁ ঠিক আছে, দেখো সাইন স্কোয়ার 18, সাইন স্কোয়ার 36, সাইন স্কোয়ার 54, সাইন স্কোয়ার 72। বলো তো উত্তর মনে মনে করে বলা উচিত না? আগের ম্যাথটার মতোই তো, ওখানে ছিল রেডিয়ান, এখানে ডিগ্রি। বলো এনে সাইডটা মিলে যোগ করলে কত হবে বলো? এটা আসলে কি হবে জানো? 2টা করে যোগ করে একটা করে 1 হবে। তো 2টা পদ যোগ করলে হবে একটা 1, তো সাইডটা পদ যোগ করলে হবে 1 + 1 2। কে কে বুঝছো একটু বলো, আগে উত্তর দেখাই ফেলি। উত্তর যে 2 হবে কে কে বুঝছো? উত্তর হবে 2। আচ্ছা এখন আমি বুঝাই দিই কেমনে হয়েছে। ওয়েট, দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো। ওয়েট, এই সাইন্স করে 18, দেখো একটা জিনিস, এই 18 আর 72 মধ্যে একটা মিল আছে। কি মিল বলো তো? এই বলো, 18 আর 72 মধ্যে মিল আছে, কি মিল? দেখো 72 মানে 90 - 18। এবার বলো 90 গুণিতক কিছু নাই মানে 1, তো সাইন হয়ে যাবে cos, যেহেতু আগে থেকে স্কয়ার আছে cos স্কয়ার 18। কথা বুঝছো? এবার দেখো সাইন স্কয়ার 18 আর cos স্কয়ার 18 যোগ করলে কত হয়? সাইন স্কয়ার 18 আর cos স্কয়ার 18 যোগ করলে কত হয়? 1। বলো ঠিক আছে, কিভাবে? এই দুটার মধ্যেও মিল আছে, দেখো কেমনে। এটা সাইন স্কয়ার 36, এটা 54। দেখো 54 কে লেখা যায় 90 - 36, তাহলে সাইন স্কয়ার হয়ে যাবে cos স্কয়ার 36। তো সাইন স্কয়ার 36, এটা হয়ে যাবে cos স্কয়ার 36, তাহলে এখানে আরো 1। আচ্ছা বলো, এটা কি তোমার করা লাগবে? একটু একটু বলো, একটু চিন্তা করো। এই ম্যাথটা কিছু না লিখে কে কে পারবা? ভাই আগের ম্যাথটা, এই 9 10 এর ম্যাথ, এটা এই দুইটা দুইটা যোগ করে হবে একটা 1, তাই সাইডটা যোগ করলে হবে 2। বলো তো 6টা যোগ করলে কত হবে? বলো তো এরকম পদ যদি 6টা থাকতো তাহলে উত্তর কত হইতো? 3। এরকম পদ যদি 10টা থাকতো তাহলে উত্তর হইতো 5। কে কে বুঝছো? যদি একটু বুদ্ধিমান হও তাইলে বুঝে ফেলা যায়। এবার বলো তো এটার উত্তর কত? আগে গুণ, এখানে পদ আছে কয়টা? এই গুণে ফেলো, এখানে পদ আছে কয়টা? 10 20, 10 20 30 40 50 60 70 80, 8টা। তাহলে 8টা পদের যোগফল কত হবে? 8টা পদের যোগফল হবে কত? 4। 8টা পদের যোগফল হবে 4। কে কে বুঝছো? 2টা করে যোগ করলে একটা 1 হবে। তুমি করে দেখো, এই সাইন স্কয়ার 10 আর সাইন স্কয়ার 80। ওয়েট, দেখো তোমাকে দেখাই। এই সাইন স্কয়ার 10 এবং সাইন স্কয়ার 80 যোগ করো, দেখো ভাই সাইন স্কয়ার 80 মানে কি? সাইন স্কয়ার 80 মানে সাইন স্কয়ার 90 - 10, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে cos, cos স্কয়ার 10। দেখো সাইন স্কয়ার 10 আর cos স্কয়ার 10 যোগ করলে 1। ঠিক আছে, কিভাবে? এখানে সাইন স্কয়ার 20, এখানে আগের পদটা সাইন স্কয়ার 70, এই দুটো যোগ করলে 1। এভাবে 2টা করে পদ যোগ করে একটা করে 1 আসবে। এই তোমরা কি বুঝতেছো নাকি খুঁজতেছো? বলো তো এটার উত্তর কত? এইগুলা সাইন স্কয়ার দিয়েও আসতে পারে, cos স্কয়ার দিয়েও আসতে পারে। আগে আমাকে বলো এখানে পদ আছে কয়টা? গুনো, এখানে পদ আছে কয়টা বলো। এখানে কিন্তু 0 থেকে শুরু, 0 10 20 30 40 50 60 70 80 90, 10টা। তো 10টা পদে যোগ করলে 5। তুমি একটা জিনিস চেক করতে পারো, এগুলা সব সময় প্রথমটা আর লাস্টেরটা যোগ করবা, ছোটটা আর বড়টা, দেখবা 1 হয়ে যায়। বলো cos স্কয়ার 0 আর cos স্কয়ার 90 যোগ করলে কি 1 হয়? বলো দেখো cos স্কয়ার 0 মান হচ্ছে 1 আর cos স্কয়ার 90 মান হচ্ছে 0। বলো এই দুটো যোগ করলে কি 1 হয়? cos স্কয়ার 0 আর cos স্কয়ার 90 যোগ করলে 1 হয়। ঠিক আছে, কিভাবে? বাম থেকে 2 নাম্বার পদ হচ্ছে cos স্কয়ার 10, আর শেষ থেকে 2 নাম্বার পদ হচ্ছে cos স্কয়ার 80। যোগ করে দেখো cos স্কয়ার 10 আর cos স্কয়ার 80 যোগ করলে 1 হবে। তুমি হয় দুইটাকেই, মানে একটাকে cos রাখো, একটাকে সাইনে রাখো। তুমি cos স্কয়ার 80 কে সাইনে নাও, হবে sin স্কয়ার 10। 80 মানে 90 - 10, তো cos স্কয়ার 10 আর sin স্কয়ার 10 যোগ করলে 1। তো 2টা করে পদ যোগ করে একটা করে 1 হবে। বুঝতেছো? বলো তো দেখি এটার উত্তর কত? এটার উত্তর কত? গুনো, এখানে পদ আছে কয়টা? 30 60, 30 করে বাড়তেছে, 30 60 90 120 150 180, 6টা। বলো 30 করে বাড়তেছে, 30 60 90 120 150 180, 6টা পদ আছে। তো 6টা পদে যোগফল কত হবে? 3। আচ্ছা তোমরা একটা জিনিস জানো, যে এখানে পদের সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে তো গুণে বের করা কঠিন। ভাই এখানে তো পদের সংখ্যা কম কম, গুণে বের করে ফেলতেছি। দেখো এখানে সমান্তর ধারা, এই আমাকে বলো, ধরো একটা ধারা এরকম 10 20
30 ডট 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 ধরো ধরো কত, ধরো যে 350। এখানে পদ আছে কয়টা বলো, এখানে পদ আছে কয়টা, গুণে বের করে তো টাফ। ধরো এটা তো দেখে বুঝে ফেলা যাচ্ছে কয়টা আছে, বাট যদি এরকম পদের সংখ্যা অনেক বেশি হয়, তাইলে পদের সংখ্যা বাইর করার একটা সূত্র আছে, 9 10 পড়ছিলা সমান্তর ধারায়। কার কার মনে আছে একটু বলো তো শুনি, কার কার মনে আছে? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস 1। বলো তো এই সূত্রটা কার কার মনে আছে? ভাই আমাদের যে ম্যাথগুলো আমরা সলভ করলাম সবগুলোতে পদের সংখ্যা ছিল খুবই কম, মনে মনে গুণে বের করে ফেলতে পারছি। বাট পদের সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে তো গুণা বের করাটা কঠিন হয়ে যাবে, গুণা বের করে কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। তখন আমরা এই সূত্রটা করব। বলো তো তাহলে এখানে পদের সংখ্যা কয়টা? শেষ পদ কত 350 মাইনাস প্রথম পদ কত 10, সাধারণ অন্তর কত করে বাড়তেছে 10 করে বাড়তেছে, প্লাস 1। বলো তো কয়টা হয়? 340 কে 10 34 আর একে 35, তো এটা তো দেখেই বুঝে ফেলা যায় 35টা। আমি এবার এমনটা দিব, দেখবো এটা কে কে পারে। ধরো 3 6 9 ডট 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 ধরো 189। বলো তো এখানে পদের সংখ্যা কত? পদের সংখ্যাকে নরমালি ছোট হাতের এন ধরা হয়, পদের সংখ্যাকে ছোট হাতের এন ধরা হয়, মানে এন দিয়ে প্রকাশ করে। বলো পদের সংখ্যা কয়টা? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর কত করে বাড়ছে 3 করে বাড়ছে, প্লাস 1। তাহলে 186 কে 3 দিয়ে ভাগ করলে কত? 62 আর একে 63। তাহলে আমাকে বলো তো এই সাইন স্কয়ার কিংবা কস স্কয়ার পদের সংখ্যা যদি 63টা হয় তাহলে উত্তর কত হবে? এরকম 63/2 অর্ধেক না, পদের সংখ্যার অর্ধেক। তোমরা কি বুঝছো যে এইরকম ম্যাথগুলাতে পদের সংখ্যা যতগুলা উত্তর তার অর্ধেক। এখানে পদের সংখ্যা 10টা তাহলে উত্তর হচ্ছে 5, এখানে পদের সংখ্যা কয়টা? 6টা তাহলে উত্তর হচ্ছে 3। বুঝছো? তাহলে এখানে যে পদের সংখ্যা 6টা কেমনে বের করবা? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর কত করে বাড়ছে 30 করে বাড়ছে, প্লাস 1 এই যে। তো দেখো 150 কে 30 দিয়ে ভাগ করলে 5 5 আর একে 6 এই যে। তাহলে পদ সংখ্যা হচ্ছে 6, তো উত্তর কিন্তু 6 না, উত্তর হচ্ছে পদ সংখ্যা ডিভাইড বাই 2 অর্ধেক, পদ সংখ্যার অর্ধেক উত্তর। আচ্ছা তাহলে বলো তো এখানে পদ সংখ্যা কয়টা আছে? এগুলো পরীক্ষা যেগুলো আসলে আসলে মনে মনে গুণে বের করে ফেলা যায়। হ্যাঁ এগুলো সবগুলাই মনে মনে বের করে ফেলা যায়। দেখো দেখো এগুলো সবগুলা মনে মনে গুণে বের করে ফেলা যায়। পদের সংখ্যা কয়টা আছে গুণ? 1 2 3 4 5 দেওয়াই আছে 5টা। উত্তর কত বলো? উত্তর কত? 5/2। পদের সংখ্যা যত, 2টা করে পদ যোগ করলে একটা করে 1 হবে না? 2টা করে পদ যোগ করলে একটা করে 1 হবে, তাহলে উত্তর কিন্তু অর্ধেক। পদ সংখ্যা ডিভাইড বাই 2 5/2। তো এটা অলওয়েজ হবে কিনা একটু চেক করে নিবা। তুমি প্রথমটা লাস্টটা যোগ করবা, দেখো এটা কিন্তু একবার একটু চেক করে নেওয়া উচিত। কিছু কিছু ম্যাথ আছে উত্তর আবার মিলে না, তো চেক করে এই বলো এই দুটো যোগ করলে কি 1 হয়? cos স্কয়ার 65 মানে কি? cos স্কয়ার 90 মাইনাস 25, তো cos স্কয়ার হয়ে যাবে sin স্কয়ার, sin স্কয়ার 25। দেখো cos স্কয়ার 25 আর sin স্কয়ার 25 মানে কত? 1। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে তো, ঠিক আছে। আচ্ছা এইবার এই যে এইবার দেখো বুয়েটে আর ঢাবিতে, এটা প্রথম আছে ঢাবিতে, ঢাবিতে একটা ম্যাথ আসছিল যেটা এই শর্টকাট দিয়ে হয় না, যেটা এই শর্টকাট দিয়ে হয় না। বলো আগে এখানে পদ আছে কয়টা? এখানে পদ আছে কয়টা বলো? পদ কয়টা গুনো? 10 থেকে শুরু, 10 20 10 20 30 40 50 60 70 80 90। তাহলে উত্তর হওয়ার কথা কত? 9/2। পদ আছে 9টা। দেখো এখানে পদ আছে 9টা, তাহলে উত্তর হওয়ার কথা 9/2। অপশনে তো 9/2 নাই, তাহলে উত্তর কি হবে বলো? BRUR কি? BRUR মানে হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর। এবার উত্তর কি হবে বলো? এইবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি বলো তো এই প্রথমটা আর লাস্টেরটা যোগ করলে কি 1 হয়? বলো এই ভাই সায়েন্স কেন পয়সা নিজে একাই তো 1, বলো সে একাই তো 1। বলো প্রথমটা আর লাস্টেরটা যোগ করলে 1 হয় না? সে একাই 1, sin 90 একাই 1, 1 কেস করলো 1। আর এখানে বাকি পদ আছে কয়টা?
8টা। এই 8টার মধ্যে দেখো প্রথমটা সাইন স্কয়ার 10, এটা সাইন স্কয়ার 80। সাইন স্কয়ার 80 মানে কস স্কয়ার 10। দেখো সাইন স্কয়ার 80 মানে সাইন স্কয়ার 90 মাইনাস 10, তাহলে কস স্কয়ার হয়ে যাবে কস স্কয়ার 10। দেখো এইটা আর এইটা যোগ করলে কত 1 হয়, তার মানে এখানে পদ আছে 8টা, এই 8টা পদের যোগ করলে 8/2 মানে 4। আর সে নিজে একাই 100, এটা ওয়ান এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল নাম্বার 1 সাকিব খান। তাহলে এখানে 4, এই প্রথম 8টা মিলে 4, আর সে একাই 100, 4 আর 1 5। কে কে বুঝছো আগে বলো, একটু বলো এটা কে কে বুঝছো। এইভাবে চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে, চোখ কান নাক মুখ খোলা রেখে ম্যাথ করতে হবে। কথা কি বুঝছো তোমরা নাকি বুঝো নাই বলো, তোমরা কি বুঝতে পেরেছো? এগুলো আসে এমসিকিউতে, তো এমসিকিউতে আসলে ডিরেক্ট এভাবে দেখাই ফেলবা। তো একবার করছে কি এই ম্যাথ দিয়ে দিছে বুয়েটের রিটেনে, দেখো এই ম্যাথ দিয়ে দিছে বুয়েটের রিটেনে। তো রিটেনে আসলে একটু লিখে দিতে হবে, একটু লিখে দিতে হবে। আচ্ছা আগে বলো, দেখো সাইন স্কয়ার 3 থিটা 4 থিটা 5 থিটা ডট 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 7 থিটা মানে 15 থিটা পর্যন্ত আছে। এই থিটার মান কত দাও বলো, এই পাই বাই 36 মানে কত বলো, 180 কে 36 দিয়ে ভাগ করো, বলো কত হয়। 180 কে 36 দিয়ে ভাগ করলে কত হয় 5, তাহলে থিটার মান কিন্তু 5 ডিগ্রি। তুমি ডিগ্রিতে কনভার্ট করে নাও, থিটার মান কত মনে মনে চিন্তা করো 5 ডিগ্রি। তাহলে বসাও দেখো কত আসে। সাইন স্কয়ার 3 পাশে 15 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 4 পাঁচে 20 ডিগ্রি, তাহলে বুঝতেই পারতেছো 5 করে বাড়বে। তাহলে সাইন স্কয়ার 5 পাশে 25 ডিগ্রি প্লাস ডট 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 সাইন স্কয়ার 5 15 75 ডিগ্রি। আগে বলো মনে মনে এমসিকিউতে উত্তর কত হবে বলো, আগে আমাকে বলো। সাইন স্কয়ার 15 আর 75 যোগ করলে 1 হয়, মনে মনে প্রথমটার সাথে লাস্টেরটা যোগ করবা, বলো এই যোগ করলে 1 হয়, একটু বলো 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 কথা বলো। সাইন স্কয়ার 75 মানে কি, সাইন স্কয়ার 90 মাইনাস 15, তো সাইন স্কয়ার হয়ে যাবে কস স্কয়ার, কস স্কয়ার 15, তাহলে এটা কস স্কয়ার 15, এটা সাইন স্কয়ার 15, 1 হয়। তাহলে এবার বলো এখানে পদ আছে কয়টা, পদ আছে কয়টা বলো তো, এখানে পদ সংখ্যা বের করো। ওয়েট, তাহলে উত্তর হবে n/2। এই বলো পদ সংখ্যা কত, পদ সংখ্যা শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর কত করে বাড়ছে, 5 করে বাড়ছে প্লাস 1। দেখো 75 থেকে 15 গেলে 60, 60 কে বাদ 5 12 60, 12 আর 1 13, তাহলে উত্তর হবে 13/2। তাহলে অ্যান্সার হবে 13/2। তবে যেহেতু রিটার্নে আসছে, রিটার্নে আসলে আমরা একটু লিখে দিব, রিটার্নে আসলে আমরা একটা লাইন লিখবো, একটা লাইনে দুটা লাইন লিখবো। আমরা রিটার্নে আসলে দুটা লাইন লিখবো, কেমনে তুমি লিখবা, প্রথমটা লাস্ট, এটা সাইন স্কয়ার 15 প্লাস সাইন স্কয়ার 75 ডিগ্রি ইকুয়াল টু সাইন স্কয়ার 15, এটা হয়ে যাবে কস স্কয়ার 15 ডিগ্রি, তাহলে কত 1। তাহলে দুইটা যোগ করলে কত আসছে 1, লিখবা একইভাবে। আরেকটা দেখাবা, মিনিমাম দুইটা দেখাবা। রিটার্নে আসলে ভাই মিনিমাম দুইটা না দেখাইলে খারাপ দেখা যায়। এবার লিখবা আবার, দেখো এখানে 2 নাম্বার কত কত সাইন স্কয়ার 20, আবার লিখবা আবার বাম থেকে 2 নাম্বার পদ সাইন স্কয়ার 20 প্লাস ডান থেকে 2 নাম্বার পদ 75 এর আগে হবে 70, যেহেতু পাস করে পারতেছে 70। আবার লিখবা দেখো সাইন স্কয়ার 70 ডিগ্রি মানে কি, সাইন স্কয়ার 70 মানে কস স্কয়ার 20, কস স্কয়ার 20, তাহলে এটা হবে 1। সাইন স্কয়ার 20 আর কস স্কয়ার 20 দুটো দেখাবা, লিখবা এখানে কস স্কয়ার 20, তাহলে বুঝে ফেলছো। তাহলে দুইটা করে পদ যোগ করলে একটা করে 1, তাহলে 13টা পদের যোগফল হবে 13/2, ঐকিক নিয়ম। দুইটি পদের যোগফল 1 হলে 13টি পদের যোগফল হবে 13/2, ঐকিক নিয়ম শেষ। একজন বলছে বুঝে নাই, দেখো আমি আবার বুঝে দিচ্ছি। এই যে এখানে হবে সাইন স্কয়ার 20 আর সাইন স্কয়ার 70 মানে হচ্ছে সাইন স্কয়ার 70 মানে হচ্ছে সাইন স্কয়ার 90 মাইনাস 20, তাহলে 90 এর গুণিত 1, সাইন স্কয়ার হয়ে যাবে কস স্কয়ার। যেহেতু স্কয়ার আছে আমার চিহ্ন নিয়ে কোনো টেনশনই নেই, সব প্লাসই হবে। তো কস স্কয়ার 20, তো সাইন স্কয়ার 20 আর কস স্কয়ার 20 ওই যে সরকারি সূত্র 1। তাহলে লিখবা, এগুলো লেখা লাগবে না, জাস্ট উত্তর লিখে দিলে সুতরাং অ্যান্সার। এবার ডিরেক্ট উত্তর লিখে দিলে হবে, এগুলো বাচ্চাকালের জিনিস, এগুলো সবাই জানো। ঐকিক নিয়ম যে দুইটা পদের যোগফল যদি 1 হয় তাহলে 13টা পদের যোগফল হবে 13/2। ওকে ফাইন ফাইন ফাইন। আমি কয়জনকে বুঝাইতে পারছি, কয়জনকে বুঝাইতে পারছি বলো। তাইলে সাইন স্কয়ার আর কস স্কয়ার এই রিলেটেড ম্যাথগুলো একদম ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা ডিগ্রি কেমনে আসছে দেখো, 180 কে 36 দিয়ে ভাগ করলে 5 হয়, তো আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি যাতে ম্যাথটা করতে ইজি হয়, আর আমরা ডিগ্রিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।
ভাই পরীক্ষায় রেডিয়ানে লেখা করো, ডিগ্রিতে লেখা করো, তোমার ইচ্ছা। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। এইবার আসো, সাইন স্কোয়ার গুলা শেষ, কস স্কোয়ার গুলা শেষ। সাইন স্কোয়ার কস স্কোয়ার শেষ। এইবার দেখো, এবার টেন, এবার কিন্তু স্কোয়ার নাই। এই এবার খেয়াল করো, এখানে কিন্তু কোনো স্কোয়ার নাই। আচ্ছা আগে বলো তো এখানে পদ আছে কয়টা? গুণে বাইর করে ফেলো অথবা সূত্রতে বাইর করো। বলো এখানে পদ আছে কয়টা? এটা গুণে বের করে ফেলা যায়। 15 45 30 করে বাড়তেছে, তাহলে 15 45 75 আরো 30 বাড়লে 105, আরো 30 বাড়লে 135, তারপরে 165, 6টা পদ আছে। এখানে উত্তর কি 3 হবে? এখানে কি অর্ধেক হবে? এটা কি সাইন স্কোয়ার বা কস স্কোয়ার আছে? এখানে সাইন স্কোয়ার কস স্কোয়ার নাই, তাহলে এটা নতুন করে চিন্তা করতে হবে। তুমি প্রথমটা লাস্টেটা যোগ করো আগে। অলওয়েজ এই ধারাগুলোতে প্রথমটা লাস্টেটা যোগ করবা। তো বড়টাকে ছোট বানাও, বড়টাকে ছোট বানাও। ধরো আমি এখানে লিখি, আলাদা করে লিখি, টেন 15 ডিগ্রি প্লাস টেন 165। দেখো এই বলো বড়টাকে ছোটটার মতো বানাবো, তো 165কে কি লেখা যায়? টেন 180 মাইনাস 15, দেখো মিলে গেছে, 15 15 মিলে গেছে। এখন আমাকে বলো 180 মানে 90 এর জোর গুণিতক, তাহলে টেন কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না? বলো, খেয়াল করে দেখো, 180 90 গুণিতক, জোর গুণিতক 2 × 90, তাহলে চেঞ্জ হবে না। টেন টেনই থাকবে, থিটার জায়গায় বসবে 15 ডিগ্রি। এখন আমাকে বলো এটা কোন চতুর্ভাগের অ্যাঙ্গেল? এটা ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল। দ্বিতীয় চতুর্ভাগের টেনের চিহ্ন কি? দ্বিতীয় চতুর্ভাগের টেনের চিহ্ন নেগেটিভ। দ্বিতীয় চতুর্ভাগের টেনের চিহ্ন নেগেটিভ, তাহলে কাটাকাটিকে 0। বলো দেখো, টেন 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা, এখানে হবে টেন থিটা, কারণ 180 মানে 90 এর জোর গুণিতক, চেঞ্জ হবে না, টেন টেনই থাকবে। এখন এই অ্যাঙ্গেলটা আছে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে টেনের চিহ্ন কি? নেগেটিভ, সামনে প্লাসে মাইনাস মাইনাস হয়ে যাবে। এখন আমাকে বলো দুইটা পদের যোগফল যদি একটা 0 হয়, তো 6টা পদের যোগফল কয়টা 0 হবে? 6টা পদের যোগফল হবে 3টা 0। তো 3টা 0 যোগ করলে কত হয়? 0ই হয়। কে কে বুঝছো? তুমি ভাইয়া প্রথমটা লাস্টেটা যোগ করো, দেখবা আসছে 0। ঠিক একইভাবে দ্বিতীয়টা এবং লাস্টের দিক থেকে দ্বিতীয়টা 10 45 এবং লাস্টের দিক থেকে দ্বিতীয়টা হচ্ছে 10 135, যোগ করো আবার 0 হবে। আবার 10 75, আবার লাস্টের দিক থেকে 3 নাম্বারটা 10 105, যোগ করো 0 হবে। তাইলে দুইটা করে পদ যোগ করে যদি একটা 0 হয়, তাহলে 6টা করে পদ মানে 6টা পদ যোগ করলে 3টা 0 হবে, 3টা 0 যোগ করলে একটা 0ই হবে। ঠিক আছে। আচ্ছা এবার এইটা বলো, এটা গুণ আকারে আছে, গুণ আকারে আছে। আচ্ছা আমাকে বলো এখানে মোট পদ আছে কয়টা? এই মোট পদ আছে কয়টা বলো? 10 1 ডিগ্রি, 10 2 ডিগ্রি, 10 3 ডিগ্রি, ডট 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 10 89 ডিগ্রি, মানে 89টা পদ, 89টা পদ। ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলো এই যে 10 1 ডিগ্রি এবং 10 89 ডিগ্রি গুণ করো, প্রথমটা লাস্টে গুণ আকারে, দেখো সবগুলো কিন্তু গুণ আকারে আছে। 10 1 ডিগ্রি ইন্টু 10 89 ডিগ্রি। দেখো বড়টাকে তুমি ছোট বানাবা, বড় অ্যাঙ্গেলটাকে ছোট বানাবা, 10 1 ডিগ্রি, তুমি অ্যাঙ্গেল মিলাবা। 10 89 মানে কি? 10 90 মাইনাস 1। বলো তো 10 90 মাইনাস 1 মানে কি হয়ে যাবে? যেহেতু 90 এর কিছু নাই সামনে, 1 বিজোড় গুণিতক 1 আছে, যার সামনে কেউ নাই, মনে মনে 1 আছে, তাহলে 10 হয়ে যাবে কট, কট 1 ডিগ্রি। আর যেহেতু এটা প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেল, প্রথম চতুর্ভাগ ভাই, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। এবার দেখো ভাই কট 1 ডিগ্রি মানে কি? 10 এর উল্টা না ভাই, কট আর 10 তো উল্টা। দেখো ভাই এটা তো সবাই জানো, 10 1 ডিগ্রি ইন্টু 1/10 1 ডিগ্রি, কাটাকুটিকে কি থাকবে? 1 থাকবে। এবার আমাকে বলো দুইটা করে পদ গুণ করে একটা করে 1 হবে, তাইলে 89টা পদ গুণ করলে কি হবে? ঝামেলা হয়ে গেল না? পদ সংখ্যা তো বিজোড়, ঝামেলা হয়ে গেল। দুইটা করে পদ গুণ করলে একটা 1, তাহলে বুঝলাম এই 89 এর আগে 88, 88টা পদ গুণ করলে 1ই হবে। ধরো এখানে 1, এখানে 89, এদিকে 2, এদিকে 88, এদিকে 3, এদিকে 87। আচ্ছা বলো তো এই 89টা পদের ঠিক মাঝখানের পদ কোনটা? বলো এই 1 থেকে 89 এর মধ্যপদ কত? 1 আর 89 যোগ করলে 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে 45। দেখো মধ্যপদ 1 আর 89 যোগ করলে 90, 2 দিয়ে ভাগ করলে 45, তাহলে মাঝখানের পদ হবে 45, 10 45।
সে একাই ওয়ান। এই দেখো এর ভ্যালু কিন্তু একাই ওয়ান। দেখো ওয়েট, শোনো ভাইয়া, ছোট বন্ধুরা শোনো, এইদিকে পদ আছে 44টা, এইদিকে 44টা। দেখো ওয়েট, এখানে পদ আছে 44টা পদ, এখানে পদ আছে আরো 44টা, তাহলে 44 44 88, আর মাঝখানে আছে 10 45। তাইলে এখান থেকে একটা, এখান থেকে একটা নিয়ে একটা করে ওয়ান আসবে। তাহলে এখান থেকে 44টা পদ, এখান থেকে 40টা পদ, এরকম ওয়ান আসবে কয়টা? 44টা। 44টা ওয়ান, 44টা ওয়ান, আর এখান থেকে আসবে আরেকটা ওয়ান। তাহলে টোটাল ওয়ান আসবে এখানে 45টা। এখন বলো 45টা ওয়ান গুণ করলে কত হয়? ওয়ানই হয় না? কে কে বুঝছো ভাইয়া? এই পাশে 44টা, এই পাশে 44টা, এই দুইটা থেকে একটা একটা করে নিয়ে 44টা ওয়ান আসবে, আর মাঝখানে 10 45 নিজে আরেকটা ওয়ান, তাই 45টা ওয়ান। তো 45টা ওয়ান গুণ করলে একটা ওয়ানই হয়। বুঝতে পারছো? এগুলো আসে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এমসিকিউতে বা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এমসিকিউতে। তো এমসিকিউতে আসলে কিছু লিখতে হবে না, মনে মনে মন কলা খাইয়া উত্তর লিখে দিবা। আর যদি রিটার্নে চলে আসে, ধরো বইয়ের রিটার্নে চলে আসে, তাহলে আমি যেভাবে লিখছি এভাবে লিখবা, একটা দেখাবা, বা রিটার্নে আসলে মিনিমাম দুইটা দেখাবা, দুইটা। তুমি 10 1 আর 10 89 এটা গুণ করে দেখাবা ওয়ান, আবার 10 2 এবং 10 88 গুণ করে দেখাবা ওয়ান। তারপরে এটা লিখতে পারো, এখানে 10 45 এটা সমান ওয়ান, তাহলে তারপরে এটা লিখে দিলে ফুল মার্কস। এগুলো রিটার্নে আসার সম্ভাবনা খুবই কম। এগুলা ভাইয়া রিটার্নে আসার জিনিস না, এগুলো এমসিকিউতে আসারই জিনিস। বুঝছো? আচ্ছা, এবার এই প্রশ্নটা দেখো, সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা, এবার ডট 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 n প্লাস 1 তম পদ, এটা পুরো লেখা এভাবে থাকবে, n প্লাস 1 তম পর্যন্ত বা n প্লাস 1 তম পদ পর্যন্ত এইভাবে থাকবে। বলো তো n কি জিনিস? কিছু জিনিস বুঝে নিতে হবে। বলো তো এখানে n কি জিনিস? n কি জিনিস বলো? খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে পায়ের সহগ কিছু নাই, মানে মনে মনে ওয়ান আছে। একটা জিনিস ওয়েট, তুমি আগে লেখো না, আগে দেখো প্রশ্নটা তোলো আগে। n কি জিনিস দেখো, এখানে পায়ের সহগ 1, এখানে 2, তার মানে কি পরে 3 4 5 এভাবে চলতে থাকবে। তার মানে n হচ্ছে পায়ের সহগ। কে কে বুঝছো? একটু শোনো, ওয়েট, একটু ওয়েট। দেখো তোমাকে আমি বুঝে, এখানে n কি জিনিস, কিছু জিনিস প্রশ্নে বলে দিবে না, তোমার বুঝে নিতে হবে। দেখো এখানে পাই নাই, পাই নাই মানে পায়ের সহগ 0। এই দেখো এখানে পাই নাই মানে পায়ের সহগ 0, এই লাইনটা লিখতে হবে না। এখন আমি যে লাইনটা লিখতেছি এই লাইনটা মনে মনে, এখানে পায়ের সহগ 1 প্লাস থিটা, এই লাইনটা তুমি মনে মনে চিন্তা করবে, এই লাইনটা পরীক্ষায় লেখা লাগবে না। তাও যদি তুমি লিখো তাহলে ভালো, অসুবিধা নাই। তাহলে প্লাস ডট 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 ডট, দেখো এই যে এখানে n এর মান 0, এখানে n এর মান 1, এখানে 1 এর মান 2, দেখো যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে n। 0 1 2 3, তারপরে আবার 3 পাই প্লাস থিটা, তারপরে 4 পাই প্লাস থিটা, এভাবে n প্লাস 1 সংখ্যক পদ। টোটাল কত সংখ্যক পদ আছে দেখো, n প্লাস 1 সংখ্যক পদ, n প্লাস 1 তম পদ বা n প্লাস 1 সংখ্যক পদ। ধরো যে n প্লাস 1 তম, যেভাবে বলছে এইভাবে লিখি, n প্লাস 1 তম পদ পর্যন্ত। এবার অসীম সংখ্যক পদ পর্যন্ত আছে প্রায়। n এর মান তো কিছু বলা নাই, n এর মান কিছু বলা নাই, মানে এখানে প্রায় অসীম সংখ্যক পদই আছে। এবার শোনো, এবার লেখো ভাই, এটা তো সাইন থিটা, এটা তো আসলে এইভাবে লেখার দরকার নাই। এবার এটা বলো, সাইন পাই প্লাস থিটা বলো। পাই মানে কি? 90 এর জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক বলো? পাই মানে 180, 180 মানে 2 গুণ 90, তাহলে জোড় গুণিতক, তাহলে সাইন সাইনই থাকবে। এবার আমাকে বলো, থিটা বসে যাবে 180 প্লাস সামথিং, এটা কোন চতুর্ভাগ বলো? 180 প্লাস সামথিং কোন চতুর্ভাগ? 180 থেকে বড় তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগের সাইনের চিহ্ন কি? তৃতীয় চতুর্ভাগের সাইনের চিহ্ন নেগেটিভ। কে কে বুঝছো? এই যে মাইনাস, তৃতীয় চতুর্ভাগের সাইনের চিহ্ন নেগেটিভ। আচ্ছা, এবার এখানে আসো, দেখো 2 পাই, 2 পাই মানে তো 360, ভাই 360 থাকলে লেখা লাগে না, বাদ, শুধু সাইন থিটা, শুধু সাইন থিটা প্লাস বাদ। তুমি যদি চিন্তা করো ভাই 360 কে কিন্তু ডিরেক্ট বাদ দিয়ে দেওয়া যায়, তুমি চিন্তা করো কিচ্ছু নাই, বাদ, শুধু সাইন থিটা। বা তুমি এভাবে চিন্তা করতে পারো, 2 পাই 360 মানে 90 এর জোড় গুণিতক, 360 মানে হচ্ছে 4 × 90 জোড় গুণিতক, তাহলে সাইন সাইনই থাকবে। এবং 360 প্লাস সামথিং এটা প্রথম চতুর্ভাগ, 360 তার সাথে আরেকটু সামথিং যোগ, এটা প্রথম চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগের সাইনের চিহ্ন কি? পজিটিভ, হয়েছে পজিটিভ। আচ্ছা তুমি এটা যদি বুঝে ফেলছো না, সাইন থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা এরপরেরটা কি হবে বলো তো? এরপরেরটা তোমার করতে হবে না ভাই, কিছু জিনিস মনে মনে বুঝে নিতে হবে। এরপরে হবে সাইন 3 পাই প্লাস থিটা, ওইটা করে দেখো আসবে মাইনাস সাইন থিটা। তোমরা কি বুঝছো ঘটনাটা কি হবে? সাইন থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা মাইনাস সাইন থিটা, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, এভাবে চলবে। এটা কয়জন বুঝছো আগে একটু বলো? প্লাস ডট 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 n প্লাস 1 তম পদ। একটু বলো আগে আইডিয়াটা কে কে বুঝছো?
দেখো প্রথমটা আসছে সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা, এটা আছে কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, তাহলে মাইনাস সাইন থিটা। 2 পাই প্লাস থিটা, এটা আছে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, আর 2 পাই মানে তো 360, 90 এর জোড় গুণিতক, তাহলে চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে। এখানে 180, 180 মানে 90 এর জোড় গুণিতক, 2 গুণ 90, তাহলে এখানেও সাইন সাইনই থাকবে। তার মানে জিনিসটা এরকম আসতেছে, সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, এরকম আসতেছে। বুঝছো কথা? বুঝছো? তোমাকে যদি আমি আরেকটা পদ দেখাই, এখানে এটা হবে সাইন 3 পাই প্লাস থিটা, সেটা সমান আসবে মাইনাস সাইন থিটা। দেখো আরেকটা দেখাই, ওয়েট। এই যে 2 পাই প্লাস থিটা, এর পরের পদটা কি হবে? 3 পাই প্লাস থিটা। মানে আমাকে বলো 3 পাই মানে কত? 3 পাই মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু পাই বাই 2, তাই না? তাহলে বলো পাই বাই 2 গুণিত কত? 3 দুগুণে 6। এই বলো 6 কি জোড় নাকি বিজোড়? দেখো 3 পাইকে এভাবে লেখা যায়, 3 পাইকে এভাবে লেখা যায় 6 ইন্টু পাই বাই 2, পাই বাই 2 এর গুণিতক জোড় সংখ্যা, তাইলে সাইন সাইনই থাকবে, এখানে থিটা বসে যাবে। এখন বলো 6 পাই বাই 2 কোন চতুর্ভাগে আছে? প্লাস থিটা। একবার পাই গুনলে এখানে, দুইবার এখানে, তিনবার এখানে, চারবার এখানে, পাঁচবার এখানে, ছয়বার এখানে, প্লাস সামথিং থিটা, এই যে তৃতীয় চতুর্ভাগ। দেখো 6 ইন্টু 90, দেখো একবার 90, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, তারপরে সামথিং থিটা, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন নেগেটিভ, এই যে মাইনাস থিটা, এই যে এর পরের পথটা আসবে এটা। বুঝতে পারছো? এটা মনে মনে, এগুলো মনে মনে, এগুলো দেখেই বুঝে ফেলবা যে এই ধারাগুলো এরকম আসবে, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, তারপরে আবার প্লাস আবার মাইনাস, আবার প্লাস আবার মাইনাস, এভাবে চলতে থাকবে। আচ্ছা এইবার আমাকে বলো পদ সংখ্যা যদি জোর হয় তাহলে উত্তর কত? ওয়েট, আগে লেখো না, কিছু লেখো না, আগে বলো। ধরো পদ সংখ্যা 2টা, উত্তর কত? বলো। পদ সংখ্যা যদি 2টা হয় উত্তর কত? 0। পদ সংখ্যা যদি 4টা হয় উত্তর কত? উত্তর কত? 0। পদ সংখ্যা যদি 6টা হয় উত্তর কত? 0। তার মানে তুমি কি বুঝতেছো পদ সংখ্যা জোর হইলে উত্তর 0? কে কে বুঝছো? পদের সংখ্যা যদি জোর হয় তাহলে উত্তর 0। আবার বলো পদ সংখ্যা যদি বিজোড় হয়, ধরো পদ সংখ্যা 1টা, পদ সংখ্যা ধরো 1টা, তাহলে উত্তর কি? সাইন থিটা। ধরো পদ সংখ্যা 3টা মানে বিজোড়, দেখো এটা এটা কাটা, উত্তর হবে সাইন থিটা। ধরো পদ সংখ্যা 5টা মানে বিজোড়, 5টা, দেখো একটা সাইন একটা সাইন কাটা, একটা সাইন একটা সাইন কাটা, একটা সাইন থাকবে, সাইন থিটা। তার মানে এখানে ঘটনা হচ্ছে উত্তর হইতে পারে 2টা। পদের সংখ্যা জোর হইলে উত্তর 0, পদের সংখ্যা বিজোড় হইলে উত্তর হচ্ছে সাইন থিটা। এখন পদের সংখ্যা জোর নাকি বিজোড় প্রশ্নে বলা আছে? এই পদের সংখ্যা জোর নাকি বিজোড় কিছু বলা আছে? বলো পদের সংখ্যা জোর নাকি বিজোড় কিছু বলা আছে? না, পদের সংখ্যা বলা আছে n+1 তম পদ। তাইলে এখানে ঘটনা হচ্ছে, লিখো n+1 যদি জোড় সংখ্যা হয়, দেখো টোটাল পদ হচ্ছে n+1, দেখো n+1 জোড় সংখ্যা হলে উত্তর কত হবে বলো? উত্তর বলো জোর কইলে কি হবে? কমা লাগবে না, উত্তর কত? দেখো জোর হইলে, জোর দেখো 2টা হইলে 0, 4টা হলেও 0, উত্তর কত? 0। উত্তর কত? 0। দেখো পদের সংখ্যা যদি জোর হয়, যে টোটাল পদের সংখ্যা হচ্ছে n+1 তম পদ, তাহলে পদের সংখ্যা যদি জোর হয় 2টা হইলেও 0, 4টা হলেও 0, 6টা হলেও 0। এবার লিখো n+1 যদি বিজোড় সংখ্যা হয়, মানে টোটাল পদের সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয়, n+1 যদি বিজোড় সংখ্যা হয়, এখানে তো n এর মান দেওয়া নাই, n এর মান যেহেতু দেওয়া নাই তাহলে একবার জোরও হইতে পারে বিজোড়ও হইতে পারে। বলো বিজোড়ের উত্তর কি হবে? বিজোড় হলে উত্তর কি বলো? যদি বিজোড় হয় 1টা নেও 1, তাহলে উত্তর সাইন থিটা, বা 3টা নেও, একটা সাইন একটা সাইন কাটা, উত্তর হবে সাইন থিটা। কে কে বুঝছো বলো? এগুলা পরীক্ষায় মেনলি আসে কেমন জানো? এমসিকিউতে। এমসিকিউতে বলা থাকে, ওয়েট শোনো, এই ম্যাথগুলো যখন পরীক্ষা আসবে, পরীক্ষা যখন আসবে তখন উল্লেখ করা থাকবে। ধরো ওয়েট আমি তোমাকে এবার বলি, ধরো এখানে বলা আছে 99টা পদ, তাহলে উত্তর কি হবে বলো? এবার বলো ওয়েট, ধরো বলা আছে 99টা পদ, তাহলে তো বিজোড়। বলো এগুলা যখন এমসিকিউতে আসবে তোমাকে জোর অথবা বিজোড় একটা বলে দিবে। তাহলে এখানে যদি এরকম বলে যে এরকম 99তম পদ পর্যন্ত, তাহলে যদি 99টা পদ হয় তাহলে বিজোড়,
পদের সংখ্যা বিজোড় হলে উত্তর হবে সাইন থিটা। তুমি চিন্তা করবে একটা অথবা তিনটা, তুমি একটা নেই অথবা তিনটা নেই, উত্তর সাইন থিটা। একটা একটা কাটা যাবে আর একটা থাকবে। আর এখানে যদি বলতো যে 100 পদ মানে 100তম পদ পর্যন্ত, 100তম পদ পর্যন্ত, তাহলে উত্তর কি হইতো? তাহলে জোর জোর হলে উত্তর 0। বুঝছো? তুমি এগুলা জোর বিজোর দুইটার জন্য শিখে রাখো, পরীক্ষায় যে কোনো একটা আসবে, পরীক্ষায় এমসিকিউতে আসবে যে কোনো একটা। ঠিক আছে, ওকে ফাইন। খুবই সুন্দর সুন্দর জিনিস, তাই না? আচ্ছা, এবার আরেকটা ম্যাথ এরকমই সেম টাইপেরই আরেকটা ম্যাথ। 23 নাম্বারটা রিক্যাপ করেন। 23 নাম্বারটা কি? 23 নাম্বারটা এটা বেশি সহজ, এটা রিক্যাপ করার কিছু নাই, জাস্ট ভ্যালু বসানো। এই সেম ম্যাথ দেখো, সাইন স্কয়ার 15 থেকে সাইন স্কয়ার 75, এরকম ম্যাথ আমরা উপরেও দেখছি। সাইন স্কয়ার 15 থেকে সাইন স্কয়ার 75, এই যে এরকম ম্যাথ আমরা উপরেও দেখছি। দেখো এরকম ম্যাথ, এই যে এই যে এই যে এরকম ম্যাথ, এরকম ম্যাথ আমরা দেখছি। তো এটা জাস্ট নতুন কিছু না, এটার মধ্যে রিক্যাপ করার কিছু না। তুমি আগের গুলা বুঝলে এটা অবশ্যই বুঝবা, ক্লাসটা শেষ হওয়ার পর আরেকবার দেখবা, আরেকবার দেখবা। ঠিক আছে, জাস্ট প্রথমটা লাস্টটা যোগ করলে 1 হয়, তাহলে দুইটা পদের যোগফল যদি একটা 1 হয়, তাহলে মোট পদ আছে 13টা, 13টা পদের যোগফল 13/2। এটা নতুন কিছুই না, এটার মধ্যে নতুন কিছু না, এটার মধ্যে এক্সট্রা বোঝানোর মতো, সব আগে বুঝাই ফেলছি। আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো তাহলে এবার এইটা, এটা দেখে কয়জন বুঝে বলো? tan থিটা 10 পাই প্লাস থিটা 2 পাই প্লাস থিটা, তার মানে n এর মান দেখো যেখানে এইভাবেই আছে, জাস্ট পদের সংখ্যা আলাদা করে বলে নাই, ডিরেক্ট n পাই প্লাস থিটা বলছে। তার মানে দেখো এখানে n এর মান কত? 0। আমি একবার লিখি, দেখো 10 0 ইন্টু n, এখানে তো n নাই, 0 ইন্টু পাই, সরি পাই এর সহগ হচ্ছে n, তাহলে এখানে n n নাই মানে পাই এর সহগ 0 প্লাস এটা পাই প্লাস থিটা মানে 1 পাই। পাই মানে হচ্ছে এভাবে লিখে দাঁড়াও, n এর মানটা তোমাকে একটু দেখাই, এই লাইনটা না লিখলেও হবে। তুমি যখন ম্যাথ করবে এই লাইনটা আসলে লেখার ম্যান্ডেটরি না, এটা মনে মনে, এটা মনে মনে চিন্তা করার জিনিস। আমি তোমাকে একদম দেখাই দিচ্ছি যে আসলে জিনিসটা কি। প্লাস ডট 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 প্লাস 10 n পাই প্লাস থিটা। আচ্ছা, এবার দেখো প্রথমটা তো tan থিটা, এটা তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য লিখছি, এটা শুধু tan থিটা। এবার এখানে বলো 10 পাই মানে 180, 180 মানে 90 এর জোড় গুণিতক, তাহলে tan tan ই থাকবে, চেঞ্জ হবে না, tan tan থিটাই থাকবে। আবার বলো তো এখানে কোন চতুর্ভাগে আছে, চিহ্ন কি হবে বলো? 180 প্লাস থিটা কোন চতুর্ভাগ বলো? 180 প্লাস থিটা তৃতীয় চতুর্ভাগ, 180 সাথে সামথিং যোগ, 180 সামথিং যোগ তৃতীয় চতুর্ভাগ। দেখো এই যে ধরো এই যে 90 180 সামথিং যোগ মানে তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগে টেনের চিহ্ন কি? পজিটিভ। ভাই তৃতীয় চতুর্ভাগে টেন এবং টেনের উল্টা কট, এটা দুইটাই পজিটিভ, তাহলে পজিটিভই হবে। ঠিক আছে, এবার এখানে আসো 2 পাই, 2 পাই মানে তো 360, 90 এর জোড় গুণিতক, তাহলে টেন টেনই থাকবে, টেন টেনই থাকবে টেন থিটা। এবং এটা কোন চতুর্ভাগে আছে বলো? 360 প্লাস সামথিং, প্রথম চতুর্ভাগ। কেমনে? এই দেখো 360 মানে আবার ঘুরে 100কে ফেরত আসা, তার সাথে সামথিং যোগ মানে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, তাহলে এটাও পজিটিভ। তাহলে বলো এখানে ঘটনা কি ঘটবে? 10 10 10 সবগুলো যোগ, তাহলে এরকম 10 10 10 সব আসতে থাকবে প্লাস ডট 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 ডট। এইবার বলো তো এখানে মোট পদ আছে কয়টা? ভাইয়া এখানে সবগুলা 10 10 10, এখানে পদ n প্লাস 1 সংখ্যক। ভেরি গুড, নাকি n মাইনাস 1 বলছো? এই দেখো ওয়েট, এই আগে আমাকে বলো, শোনো, ধরো 0 1 2 3, এখানে পদ আছে কয়টা বলো? 0 থেকে শুরু হইলে পদের সংখ্যা একটা বেশি হয়, ব্যাককলের দল। পদ হচ্ছে 4টা, এখানে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত গেলে পদ হয় 4টা, মানে 3 প্লাস 1। তাহলে এখানে বলো এই যে পদ শুরু হয়েছে 0 থেকে, এই যে 0 1 2 3 4 এভাবে n পর্যন্ত কয়টা আছে? 0 থেকে শুরু হইলে একটা বেশি হয়, n প্লাস 1। এই আগের ম্যাথটার মতো এটা এইভাবে দিয়ে যাতে না বুঝো। প্লাস এরকম কয়টা আছে? n প্লাস 1 তম পদ, এরকম পদ কয়টা? n প্লাস 1 তম পদ। বুঝছো ভাইয়া? এই যে আগেরটাতে ডিরেক্ট বলে দিছিল যে পদের সংখ্যা n প্লাস 1, এখানে বলে দেয় না। এবার তোমার বুঝে নিতে হবে যে 0 থেকে শুরু হয়ে n পর্যন্ত মানে পদের সংখ্যা কিন্তু একটা বেশি। দেখো 0 থেকে 3 পর্যন্ত গেলে পদ হয় 4টা, একটা বেশি হয়। তাহলে এখন আমাকে বলো এর উত্তর কি হবে? দেখো ওয়েট, শোনো,
দুইটা টেন থিটা যোগ করলে হয় 2 টেন থিটা, তিনটা টেন থিটা যোগ করলে হয় 3 টেন থিটা। তাহলে n+1 সংখ্যক টেন থিটা গুণ করলে কি হবে? n+1 ইন্টু টেন থিটা। কে বুঝছো? শেষ। এই যেটাই উত্তর। দেখো ভাইয়া, দুইটা টেন থিটা যোগ করলে হয় 2 ইন্টু টেন থিটা, তিনটা যোগ করলে 3 ইন্টু টেন থিটা, চারটা যোগ করলে 4 ইন্টু টেন থিটা। তাহলে n+1 সংখ্যক টেন থিটা যোগ করলে হবে n+1 ইন্টু টেন থিটা। কে বুঝছো? এগুলো এমসিকিউতে আসবে। কে বুঝছো? কে বুঝছো? ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে ভাইয়া। দুইটা টেন থিটা যোগ করলে হয় 2 টেন থিটা, তিনটা যোগ করলে 3 টেন থিটা। তাহলে এখানে n+1 সংখ্যক টেন থিটা যোগ করলে হবে n+1 ইন্টু টেন থিটা। যদি এখানে 100 থাকে, টোটাল 100, তাহলে 100টা টেন থিটা। যদি থাকে 200টা, তাহলে 200টা টেন থিটা। তাহলে এখানে আছে n+1 সংখ্যক, তাহলে n+1 ইন্টু টেন থিটা। শেষ। বলো কে বুঝতেছো? কে বুঝতেছো? হ্যাঁ, লাস্ট লাইন বোঝো নাই? লাস্ট লাইন বোঝো না? এই যে দেখো, দুইটা টেন থিটা যোগ করলে হয় 2টা ইন্টু টেন থিটা, তিনটা টেন থিটা যোগ করলে হয় 3টা ইন্টু টেন থিটা। তাহলে n+1 সংখ্যক টেন থিটা যোগ করলে হবে n+1 ইন্টু টেন থিটা। এই যোগ বিয়োগ শিখো নাই ছোটবেলায়? হ্যাঁ ভাইয়া, টোটাল n+1 সংখ্যক একই জিনিস, যোগ করলে যা সামনে চলে আসে সেটা বোঝো নাই? দেখো, দুইটা টেন থিটা যোগ করলে 2টা ইন্টু টেন থিটা, তিনটা যোগ করলে 3 ইন্টু টেন থিটা। তাহলে n+1 সংখ্যক টোটাল টেন থিটা আছে কত করে? n+1 সংখ্যক, তাহলে হবে n+1 ইন্টু টেন থিটা। শেষ। তো এই ছিল আজকের ক্লাস। বলো আজকের ক্লাসটা বুঝতে পারছো কে? আজকে ক্লাসটা কে বুঝতে পেরেছো বলো? যারা মাঝখানে ঢুকো ক্লাসের মধ্যে, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। ক্লাসের মাঝখানে একটু মিস করে ফেললে অবশ্যই পুরা ক্লাসটা শেষ হওয়ার পরে ওই অংশটা টেনে দেখে ফেলবা। কেউ যদি এরকম হয়ে যায় যে ক্লাসের মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলা, বা ক্লাসের মাঝখানে একটু চলে গেছিলা হয়তো অসুবিধার কারণে, তো এ আসার পরে একটু বুঝতে অসুবিধা হতে পারে। কারণ এই হায়ার ম্যাথে যা কিছু পড়াবো সব কিছু রিলেটেড। তো যদি মাঝখানে তুমি ডিসকানেক্ট হয়ে যাও কোনো কারণে, তাহলে ওই অংশটা ক্লাস শেষ হওয়ার পরে আবার টেনে দেখে ফেলবা, নাইলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো আজকে ক্লাসে আমরা মোটামুটি 7.1 একটু বাকি আছে, 7.1 শেষ হয়নি, 7.1 আগামী ক্লাসে শেষ হবে। তো আগামী ক্লাসে আমরা 7.1 শেষ করে 7.2 শুরু করব। ঠিক আছে? একজন বলছে পদের সংখ্যা n+1 কেন? n+1 কারণ পদের সংখ্যা একটা বেশি হবে। শূন্য থেকে শুরু হইলে পদের সংখ্যা একটা বেশি হয়। দেখো, ধরো তুমি শূন্য থেকে শুরু করছো, শূন্য থেকে 2 পর্যন্ত গেলে পদের সংখ্যা হয় 3টা, শূন্য থেকে 4 পর্যন্ত গেলে পদের সংখ্যা হয় 5টা। তাহলে শূন্য থেকে n পর্যন্ত গেলে পদের সংখ্যা হবে একটা বেশি, n+1। বুঝছো? তুমি শূন্য থেকে 5 পর্যন্ত গুনো, তাহলে পদের সংখ্যা হয়ে যাবে 6টা, একটা বেশি, কারণ শূন্যকে কাউন্ট করতে হবে। তাইলে এই 1 থেকে n পর্যন্ত আছে n সংখ্যক, আর সামনে আরেকটা শূন্য, এটাও তো একটা পদ, তাহলে n+1। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই ছিল আজকে ক্লাস। আগামী ক্লাসে আমরা 7.1 কমপ্লিট করে ফেলবো এবং আগামী ক্লাসে আমরা 7.2 শুরু করব। তো আগামী ক্লাসের পরে আমরা 7.1 বাড়ির কাজ দেবো। ঠিক আছে? আগামী ক্লাসের পরে 7.1 ফুল বাড়ির কাজ থাকবে। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। টাটা।